ভালো কর্মী মানেই কি একজন ভালো লিডার? লিডারশিপ কি তৈরি করা যায়? In life, you have to sacrifice something to get something. Otherwise, you have to sacrifice what you're looking for. If you don't allow sufferings, pain to hurt you, nobody can do. How to do that? Ignore. Learn how to ignore. আমরা তো কি করি, আমরা এটা অ্যাটাচ করে ফেলি। বেসিক 4টা সফট স্কিলস বলা হয়, যে এই 4টা না থাকলে আসলে সফট স্কিলসই মানুষের নাই। সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 90 দিন একজন মানুষ যদি কোনো একটা কাজ এক নাগারে করে তাহলে কিন্তু তার ভেতরে একটা চেঞ্জ আসবে। মোটিভেশন ইজ লাইক গোসল করার মতো। আমরা যখন গোসল করি, প্রতিদিন কেন গোসল করি? নিজেকে রিফ্রেশ করার জন্য। মোটিভেশনও তাই। ট্রেনিং ইজ সাচ এ পাওয়ারফুল মোটিভেশন। সিও বলছে যে দেখেন আমার স্টাফদেরকে ট্রেন করতে হবে। সিও এসে বলছে যে ইটস ভেরি এক্সপেন্সিভ স্যার, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স উই ট্রেন দেম অ্যান্ড দে লিভ আস। এখন সিও জবাব দিচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট ট্রেন দেম অ্যান্ড দে স্টে। তার মানে হচ্ছে আপনি এমন লোক দিয়ে কাজ করাচ্ছেন তারা আসলে কিছুই করতে পারবে না। স্বাগত আপনাদেরকে আজকের পডকাস্টে। আজকে এমন একজন মানুষের সাথে গল্প করব যার ক্যারিয়ারটা খুব ইন্টারেস্টিং। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন ইংরেজি সাহিত্য নিয়ে। তারপরে ঘটনাচক্রে তিনি পড়তে গেলেন দেশের বাইরে, ইউকেতে। সেখানে তিনি পড়াশোনা করলেন কম্পিউটার সায়েন্সে। কোথায় ইংরেজি সাহিত্য আর কোথায় কম্পিউটার সায়েন্স, টোটালি দুটো আলাদা জায়গা। কম্পিউটার সায়েন্সে পড়তে গিয়ে তিনি দেখলেন সেখানে একটা কোর্স চালু রয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, HRD কোর্স। ভদ্রলোক তাতে এনরোল করলেন এবং এনরোল করে দেখলেন সাবজেক্টটা খুবই মজার এবং এতে মানুষকে ডেভেলপ করা যায়। এই ট্রেনিং করা, হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার ব্যাপারে তার একটা অনেক আগে থেকেই নেক ছিল, একটা প্যাশন ছিল। সেটা পড়ে তার এত মজা লাগলো, তিনি ঠিক করলেন ফিরে এসে তিনি এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাজটাই করবেন। ফিরে এলেন, বিভিন্ন কর্পোরেটে কাজ করলেন, ILO-তে কাজ করলেন, সেখানে ট্রেনিং নিয়ে কাজ করলেন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলেন এবং প্রায় 150 বাংলাদেশের এমন কোনো মাল্টিন্যাশনালি, ইন্টারন্যাশনালি বা লোকাল বিগ কর্পোরেট নেই যেখানে তিনি ট্রেনিং করান না। সরকারি, বেসরকারি সব পর্যায়েই তিনি রেগুলার ট্রেনিং করান। এবং তার ট্রেনিংয়ের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে তার ট্রেনিং ক্লাসগুলো এত ইন্টারেস্টিং হয় যে নর্মালি ছেলেপেলেরা ট্রেনিং ক্লাসে গেলে ঘুমিয়ে যায়, হাই তোলে, কিন্তু তার ক্লাসে সবাই একদম অ্যাটেনশন, আলিফ হয়ে থাকে। কারণটা হচ্ছে তিনি এত মজা করে ক্লাসগুলো করান যে সবাই অপেক্ষা করে যে কবে তিনি আসবেন এবং কবে তিনি ক্লাস করাবেন। তার স্পেশালিটি হচ্ছে লিডারশিপ, নেতৃত্ব তৈরি করা, যারা আগামীতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং তার সাথে আরেকটা বড় জিনিসকে তিনি যোগ করেছেন যা বর্তমান বিশ্বের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যতদিন যাচ্ছে আমরা হিউম্যান বিং কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছে। রিজন বিং হচ্ছে যে আগে আমরা ফিজিক্যাল লেবার দিতাম, ফলে মনের দিকে তাকানোর অবসর ছিল কম। এখন আমাদের পুরো কাজকর্ম পুরোটা হচ্ছে মস্তিষ্ক প্রসূত, মস্তিষ্কের সাথে সরাসরি যোগ হৃদয়। তার ফলে 24 ঘন্টা মস্তিষ্ক নিয়ে কাজ করতে গিয়ে, মানুষের সাথে কাজ করতে গিয়ে যে ইমোশনাল কানেকশনগুলো তৈরি হয়, সেখানেই হয় বিভিন্ন সমস্যা। এই ইমোশনাল মানুষগুলোকে কেমন করে কানেক্ট করা যায়, কেমন করে গাইড করা যায়, কেমন করে তাদেরকে পথ দেখানো যায়, কেমন করে তাদেরকে দিয়ে বেস্ট আউটপুটটা নিয়ে আসা যায়, সেটাই ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ। লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই দুটো নিয়ে যিনি কাজ করছেন প্রতিনিয়ত, এবং এটা এখন তার নেশা এবং সেই সাথে পেশা। অনেকগুলো সংগঠনের সাথে আছেন তিনি, তার নিজের সংগঠন আছে, নিজের অফিস আছে এবং সব জায়গায় তিনি ট্রেনিং দিচ্ছেন, আগেই বলেছি। এবং আমাদের একাডেমি অফ বিজনেস প্রফেশনালসের সাথেও তিনি আছেন এবং আমাদের এখানে কোর্স নিচ্ছেন। হি ইজ নান আদার দেন প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী। স্বাগত প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে
এই লিডারশিপ আর ইমোশনাল ইন্টেলিজেন্স শেখানোর ভূতটা মাথায় চাপলো কেমনি? ওই ইমোশনাল হয়েই আসলে ভূত চাপায়। আপনি যখন শুরুতে বলছিলেন যে আমরা আসলে ইমোশনাল বিংস, ইয়েস উই আর, অ্যান্ড দ্যাটস দি ইম্পর্টেন্ট পার্ট। যে সৃষ্টিকর্তা আমাদেরকে যখন তৈরি করেছেন তখন আমাদের ভিতরে যে ইউনিক জিনিসটা দিয়েছেন, দুটো ইউনিক জিনিস আমরা বলি যে মানুষের ভেতরে আছে। একটি হচ্ছে যে আপনার টু চুজ রাইট অর রং, টু চুজ ডার্ক অ্যান্ড লাইট। তার মানে হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু আমাদের সামনে সিদ্ধান্ত নেওয়ার দুটো পথ খোলা আছে। তার মানে হচ্ছে বিবেক, কনসিয়াস, যে আসলে কোনটা নেওয়া উচিত, এইটা একটা জিনিস। আরেকটি হচ্ছে যে আমরা আমরা যে কোনোভাবেই হোক লজিক আর ইমোশনকে কিন্তু ইচ্ছা করলে সমন্বয় করতে পারি। এই দুটো জিনিস আমাদের মধ্যে, যেটা আসলে এই প্রাণীকুলের আর কোনো প্রাণীর নেই। এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলোকেই কিন্তু ফুয়েল হিসাবে সাহায্য করে ইমোশন। মানে ইমোশন হচ্ছে, আমরা বলি যে আসলে জ্বালানি শক্তি। আমরা যাই করছি, আমাদের যাই ঘটছে, আপনার সৃজনশীলতা থেকে যখন আমরা উদ্ভাবনী শক্তির দিকে যাই, সব কিছুর কিন্তু মূল রহস্যটাই হচ্ছে এইখানে। এবং এই ইমোশনই কিন্তু আমাদের গাইডিং ফোর্স, দ্য পাইলট, দ্য ফোর্স ইন দ্য ড্রাইভিং সিট। এটাই কিন্তু আমাদের জীবনের যে চলার পথকে আসলে নিয়ে যাচ্ছে, কোথায় আমরা কি, কোন জায়গায় কি করব বা কোথায় যাব। তো আমি সফট স্কিলস নিয়ে কাজ করতাম ইতিমধ্যে। আপনার কাইন্ড যে ব্রিফিংটা আপনি দিয়েছেন, তো সেখানে আমি দেখেছি যে এই সফট স্কিলসের যে লিস্ট আছে সেখানে বেসিক 4টা সফট স্কিলস বলা হয় যে এই 4টা না থাকলে আসলে সফট স্কিলসই মানুষের নাই। সেটা হচ্ছে যে কমিউনিকেশন, তারপর হচ্ছে টিম বিল্ডিং, আমি করে একা কাজ করবো না, টিমের সঙ্গে কাজ করতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে নেগোসিয়েশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের বেসিক জিনিসগুলো জানা, যে কাকে কীভাবে ডিসএগ্রি করবো, এগ্রি করবো বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। অ্যান্ড ফাইনালি লিডারশিপটা অটোমেটিক্যালি তখন চলে আসে এখানের মধ্যে। এখন ইমোশনাল ইন্টেলিজেন্স যে কনসেপ্টটা 1995-এ ড্যানিয়েল গোলম্যান একটা বই লিখেছিলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ। তো আমি 1995 বইটা পাইনি, বইটা পেয়েছিলাম বোধহয় 2000 সনের কাছাকাছি সময়। তখন আমি এটা পড়তে গিয়ে দেখলাম যে এটার ভিতরে অদ্ভুত কিছু বিষয় আছে, যেটা আমাকে মানে স্মরণ করিয়ে দিল যে শুধুমাত্র যে একাডেমিক কোয়ালিফিকেশন আপনার লাইফে ম্যাটার করে, ডেফিনেটলি করে, কারণ ড্যানিয়েল গোলম্যান এটা বলছে যে এটা ইটস এ ক্রেডেনশিয়াল, ইটস এ কনফিডেন্স। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এটাকে ধরে আপনি যাই করতে চান, ওয়েদার ইটস এ বিজনেস, ওয়েদার ইটস এ কেরিয়ার, আপনার এই ইমোশনটাকে টুইনিং করা লাগবে। অ্যান্ড হি টকড অ্যাবাউট বিং ইমোশনালি ইন্টেলিজেন্ট ইনস্টেড অফ বিং অনলি ইমোশনাল, যেটা আপনি বললেন যে আমরা ইমোশনাল হয়ে যাই। তখন আমার কাছে মনে হলো যে আই মাস্ট নো অ্যাবাউট ইট, বিকজ আমি তো আই ট্রেন পিপল, আই এম ফ্যাসিনেটেড অ্যাবাউট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তা আমি যে কর্পোরেটে কথাগুলো বলি, যাদেরকে আমি প্রশিক্ষিত করি, তাদেরও তো এটা জানা দরকার। দেন আই স্টার্টেড রিডিং অ্যান্ড স্টাডিং অ্যান্ড ডুইং লট অফ রিসার্চেস অনলাইন। তো তখন এগুলোর উপর কিছু কোর্সও আমি অ্যাটেন্ড করি, নিজে একটা ডিপ্লোমা করেছি। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আইকিউ যে আসলেও ম্যাটার করে, একেবারে আপনি উড়িয়ে দিতে পারবেন না, লাগবে এটা। তো আমি দেখলাম যে পড়তে গিয়ে এই জিনিসগুলো বের হয়ে আসলো, এবং তখন আমার কাছে মনে হলো যে ইফ আই ক্যান বি অ্যাওয়্যার অফ মাই ইমোশন ফার্স্ট অ্যান্ড দেন ম্যানেজ ইট প্রপারলি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আসলে রাইট রাস্তাটা আমাকে দেখাবে। দ্য সেম গোজ উইথ আদার পিপল, রাইট? তো আমি তখন মনে করলাম যে এইটার একটা মডেল আমার ডেভেলপ করা দরকার ফর বাংলাদেশি পিপল। অ্যান্ড দি অপরচুনিটি কেম ডিউরিং আপনার করোনা, যখন কোভিড আসলো, তখন তো আমরা সবাই হাউস অ্যারেস্টেড বা আমরা গৃহবন্দী সবাই। তখন লট অফ অর্গানাইজেশনস অফার্ড মি যে স্যার একটা কোর্স করান অনলাইনে, ওয়েবিনিয়ার, আপনার মনে আছে তখন টার্ম ছিল ওয়েবিনিয়ার, যেটা সেমিনার থেকে আমরা চলে গেলাম ওয়েবিনিয়ার। তো ঠিক আছে, কি করা যায় বলে স্যার একটু মেন্টাল ওয়েলবিংয়ের উপরে কিছু আমাদেরকে দেন। And then I thought যে this could be one of the biggest items to get introduced. যদিও আমি ইতিমধ্যে ICMA বলে একটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশের লিডিং কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্স, সেখানে আমার অপরচুনিটি হচ্ছে খুব হাই পাওয়ার্ড CFO, সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস, এরকম লেভেলের লোকজনের সঙ্গে লিডারশিপ উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে তাদের এটা আপনার কোর্স করিয়েছি, ডে লং প্রোগ্রাম। বাট তখনও আসলে কর্পোরেটে সেভাবে জিনিসটার অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। তো আমি তখন মনে করলাম যে এটা দিয়ে একটা শুরু করি আস্তে আস্তে। তো পিপল স্টার্টেড বিলিভিং ইন ইয়েস, আসলে তো আমার আগে সেলফ অ্যাওয়ার হওয়া দরকার যে আমি কি আমার
আবেগটা এখন ধরতে পারছি, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড মি রাইট নাও, এবং তারপর এটাকে কীভাবে ম্যানেজ করব সঠিকভাবে, এটা আমাকে দিক নির্দেশনা দেবে পরের ধাপগুলোতে। এবং তখন করতে গিয়ে অনেকে বলল, স্যার এই ইংরেজিটা খুব কঠিন। যদিও আমি ইংরেজির ছাত্র, কিন্তু ড্যানিয়েল গোলম্যানের বইটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকমের আঙ্গিকে বইটার কনসেপ্ট লেখা আছে। আমার কাছে তখন মনে হলো যে এটা একটু সহজবোধ্য করে মানুষের কাছে কিভাবে উপস্থাপন করা যায়। তো আমি যখন আপনার এই ওয়েবিনারগুলো করতাম তখন নোট রাখতাম কখন কি করছি সিকোয়েন্সিয়ালি। দেন ওই যে আপনি বললেন ভূত চেপেছে কখন, তখন ভূত চাপলো 2020 সনে আপনার 29শে ডিসেম্বর, তারিখটা আমার মনে আছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য বার্থ ডেট অফ মাই ফার্স্ট বুক অন ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, হ্যাঁ, তো আমি তখন ওইগুলোকে সুন্দর করে 6টা অধ্যায় বানিয়ে একটা প্রথম বেসিক একটা বই দিলাম। আলহামদুলিল্লাহ, লেটার অন ইট বিকাম ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস। আই ডোন্ট নো ওয়াই। আমার পাবলিশার বলে যে আপনার ওই ব্রেনের ছবিটা হয়তো মানুষ মনে করেছে প্রেমের উপন্যাস, এই জন্য হয়তো কিনে ফেলেছিল। তো যাই হোক, ওইটাও ভালোবাসা থেকে কেনা, আবেগ থেকে কেনা। তো মাশাল্লাহ পিপল স্টার্টেড রেসপন্ডিং টু দ্য কনসেপ্ট, এবং কর্পোরেটে মাশাল্লাহ অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আমাকে ইনভাইট করেছে। আলহামদুলিল্লাহ সরকারি সেক্টরেও বিসিএস অফিসারদের যে বুনিয়াদী প্রশিক্ষণ হয়, যেমন আমি যে কালকে পরশু যাচ্ছে নতুন একটা ব্যাচ অনবোর্ড হচ্ছেন, সেখানেও যাচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্স দিয়ে কথা বলার জন্য। আই এম ভেরি হ্যাপি। তো এই ভোটটা এখন আসলে বাপি ভাই শাওয়ার হয়ে গেছে আমার মনের ভেতরে, এবং এই ভোটটাই আবার ছড়িয়ে দিতে চাই। আসতে চাই খুব সিম্পল, যে অর্গানাইজেশনে একটা ব্যাপার থাকে যে ধাপে ধাপে প্রমোশন হয়, প্রমোশনে বস হয়, লিডার হয়, সিক্স মেম্বার হয়, কেউ ডিরেক্টর হয়, কেউ ম্যানেজার। এক্স্যাক্টলি। ভালো কর্মী প্রমোশন পেয়ে ম্যানেজার হলো, ভালো কর্মী মানেই কি একজন ভালো লিডার? যে কেউ কি ভালো লিডার হতে পারে? লিডারশিপ কি তৈরি করা যায়, নাকি এইটা কামস উইদিন, নাকি এই কোয়ালিটিসগুলো ইনহেরেন্ট থাকে? রাইট, এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন। দেখবেন যে বলে যে লিডার ওয়াজ বোর্ন, লিডার ওয়াজ নট বোর্ন। আর এই ডিবেটটা আমরা বলি দুইটা স্কুল অফ থট আছে। একটা স্কুল অফ থট বলে যে না না, আপনি যত কথাই বলেন ভাই, এগুলা বাই ডিফল্ট, এগুলো ডিএনএতে আছে ওনার। হ্যাঁ, আবার আরেকটা স্কুল অফ থট গবেষণা করে দেখছে যে যাকে আপনি দেখছেন, হ্যাঁ, যে বাপ্পি ভাই ইজ এ ভেরি গুড প্রেজেন্টার, ইট ডিডন্ট হ্যাপেন অল অন এ সাডেন। এটা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে এর মতো। তার মানে আপনি যখন এসছেন তার পেছনে টিপ অফ দি আইসবার্গের যে ঘটনা, এই যে আপনার প্যাশন, আপনার ফোকাস, আপনার ডিসিপ্লিন, আপনার প্র্যাকটিস, এগুলোকে আস্তে 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 করে আপনাকে এখন সামনে ডেমোতে চলে এসছেন যে আপনি ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টার্স ইন দ্য কান্ট্রি। ঠিক তেমনই আমরা যে বলি যে লিডার আসলে কি তৈরি করা যায় কিনা, হ্যাঁ, লিডারশিপ কিন্তু ব্রডলি স্পিকিং ইটস এ লার্ন স্কিল, চাইলে শেখা যায়। দ্য মেন থিং, দুটো স্কুল অফ থটের কিন্তু একটা কথা হচ্ছে যে ইউর ডিজায়ার টু লিড, আপনার ভিতরে কিন্তু নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাটুকু থাকতে হবে। উদাহরণ দিই, ধরেন একটা হজবরল অবস্থা, অফিসে হতে পারে, বাসায় হতে পারে, একটা সিচুয়েশন হয় না অনেক সময়, কে সিদ্ধান্ত নেবে, কে কি করবে। দেখবেন ওই মানুষগুলোর ভিতরে একজন মানুষের দিকে মানুষ একটু আলাদা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কারণ সে সবসময় কিছু না কিছু ভালো কিছু বের করে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ সিগন্যাল দিচ্ছে হি অর শি ক্যান টেক দ্য লিড। আমরা তখন ওনার দিকে তাকিয়ে থাকি, উনি কি বলেন। হ্যাঁ, একজন একজনের তাকাতে তাকে সময়, আচ্ছা ভাবি আপনি কি বলেন। আপনি তখন বললেন, আপনি হয়তো এতক্ষণ অবজার্ভ করেছেন, মনিটর করেছেন, সিচুয়েশন অ্যানালাইসিস করেছেন, ডাটা ফ্যাক্টস এগুলোকে অথেন্টিক্যালি অ্যানালাইসিস করে আপনি একটা সিদ্ধান্ত, ডিসিশন মেকিং প্রক্রিয়ায় যাচ্ছেন। তখন আপনি বললেন যে ক্যান ইউ ট্রাই দিস। সবাই বলে হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ একটা ডিসিশনের একটা গাইডলাইন আসছে, রাইট। তো এখন আপনি যে বলছেন যে লিডার তৈরি করা যায় কিনা, হ্যাঁ, লিডার তৈরি করা যায় যদি আমরা আসলে সেই মাইন্ডসেটটা তৈরি করতে পারি। পৃথিবীর উন্নত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, হার্ভার্ড বলেন, প্রেস্টন বলেন, অক্সফোর্ড বলেন, তাদের কিন্তু কোভিডের সময় আপনি তো দেখেছেন কোর্সা থেকে শুরু করে অনেক বড় বড় অর্গানাইজেশন, ই লার্নিং প্ল্যাটফর্ম, মুক যেটা আমরা বলি, তারা কিন্তু এই কোর্সগুলো চালু করেছে। তখন কিন্তু মানুষ আবিষ্কার করেছে এই কনসেপ্টগুলো যে আসলে তো শেখা ভেতর দিয়ে আমি আসলে নিজের কম্পিটেন্সটা বাড়াতে পারি। বাই কম্পিটেন্স যখন আমরা বলি, কম্পিটেন্সের 4টা ধাপ আছে, আপনারা জানেন। যে প্রথম হচ্ছে শুধু নলেজ, এটা একটা ইনফরমেশন, একটা কন্টেইন করার মতো জিনিস। নলেজের পর আমরা বলি ওই নলেজটাকে একটা স্কিলের দিকে নিতে হবে, কারণ এটা থিওরিটাকে আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের দিকে নেবেন, এটা হচ্ছে স্কিল। অ্যাটিটিউড আসলে প্রথমে,
আমরা যদিও বলি, অ্যাটিটিউডটা লাগবে, যে রাইট অ্যাটিটিউড টু অ্যাপ্লাই দ্যাট স্কিলস অ্যান্ড নলেজ। এটা আমরা বলি যে কম্পিটেন্সের বেসিক, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন না যখন এটা হ্যাবিটে না নেবেন। আমরা অনেক সময় মজা করে বলি যে এনক্যাশ ইওর ক্যাশ, মানে KASH উচ্চারণটা একই রকম, অর্থাৎ এই ক্যাশটাকে নগদায়ন করেন, মানে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটাকে হ্যাবিটে রূপান্তর করেন। সুতরাং ধরেন কোনো একজন কর্মীর সময় জ্ঞান নাই, কখন আসে কখন যায়, বা যখন কথা বলে বুঝে না কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে, অর্গানাইজড না যে তথ্যগুলো দিবে, এই ক্ষেত্রে কিন্তু তার প্রশিক্ষণ দরকার। আচ্ছা, আরেকজনকে যে একটু সম্মান করতে হয়, আই ডিসএগ্রি টু এগ্রি উইথ ইউ, রাইট, এই কথাটুকু যে একটা এমপ্যাথির একটা বিষয় আছে, এটাও কিন্তু সে জানে না, যে কথাটা বললে আরেকজন কিন্তু খুশি হয়। কারণ আমরা জানি 6-9 গেম, আপনি যেখানে 9 দেখছেন আমি 6 দিচ্ছি, পার্সপেক্টিভ যার যার জায়গাতে কিন্তু সেই কারেক্ট। তো আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সে বলি যে নো বডি ইজ রং, এভরিবডি ইজ কারেক্ট বেসড অন হিজ অর হার পার্সপেক্টিভ, অর্থাৎ যার যার পার্সপেক্টিভ থেকে কিন্তু সে কারেক্ট। এই কথাটা যদি আমি একবার রিয়েলাইজ করি তাহলে কিন্তু অনেক জিনিস সহজ হয়ে যায়। তো আমার কাছে যদি এই সামারি করি, এই বিষয়গুলোই কিন্তু আমার কর্মক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ভেতরে যদি প্রথম সচেতনতাটা একবার তৈরি করা যেতে পারে, তখন তার ভেতরে কিন্তু আগ্রহটা তৈরি হবে যে আসলেই তো এই জিনিসটা আমার তৈরি করার দরকার আছে, এটা আমাকে ম্যানেজ করতে হবে, আমি একজনকে কষ্ট দিচ্ছি কেন, এটা তো বন্ডিং করেই তো আমি এটাকে পাওয়ারফুল করতে পারি। ইনস্টেড অফ বিং রিপালসিভ, আই ক্যান বি attached and attracted to each other and we can make a good team. দেখেন আমরা টিম বিল্ডিং কিন্তু যখন পড়াই, এটা কিন্তু আসলে স্কুলে পড়ে ফেলেছি একতাই বল, কিন্তু যখন আমরা এখানে আসি তখন কোথায় যেন একটা গ্যাপ আমাদের ভেতরে কাজ করে। সো দ্য বটম লাইন, আপনার যে প্রশ্নটা, সেখানে আমি বলবো যে হ্যাঁ, লিডারশিপ ইজ সাচ এ স্কিল, এটা আমরা বলি লার্ন স্কিল, চাইলে শেখা যেতে পারে। তার যদি উদাহরণ বলেন, আমি আপনার সামনে বসে আছি, আই এম উইথ এ ভেরি মিডিওকার রেজাল্ট এবং মিডিওকার ব্যাকগ্রাউন্ড, আমার পড়াশোনা একেবারে একটা মফস্বল এলাকায় আমি পড়াশোনা করেছি, মাঠদাঙ্গা একটা নামকরা এলাকা, ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করেছি, সেখান থেকে এসেছি আলহামদুলিল্লাহ। ঢাকাতে যখন এসেছি একেবারেই ভাড়া বাসায় ছিলাম, আলহামদুলিল্লাহ এই জীবিকা করেই, এই প্রশিক্ষণ শিল্পে কাজ করেই আমি আল্লাহর রহমতে এখন সচ্ছলতার সাথে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। তার মানে এই সেলফ লিডারশিপটা আমার অ্যাওয়ারনেস যখন হয়েছে যে না, আমি এটা একটা কিছু করতে চাই, এখন আমার সময় এসেছে মানুষের জন্য কিছু করা, টু টেল আদার পিপুল যে আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড যে আপনার সঙ্গে বসে কথা বলতে পারছি, আপনাকে আমরা টিভিতে দেখি অ্যান্ড ইউ আর ইন ফ্রন্ট অফ মি, এবং সেই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। আমি অন্যদের এক্সাম্পল দেওয়ার আগে আলহামদুলিল্লাহ আমার অনেক পার্টিসিপেন্ট আছে যারা কোর্স করেছে, এরা এখন টপ লিডারশিপে আছে, কেউ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন, কিছুদিন আগেও একজন হয়েছেন, আমাকে মেসেজ পাঠিয়েছেন, সিইও হয়েছেন, কেউ বিজনেস এন্টারপ্রেনার, খুব স্ট্রাগল করছিলেন, এখন মাশাআল্লাহ ফ্লোরিডার বিচে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে মেসেজ দেয় স্যার ওই কনসেপ্টটা আপনার খুব কাজে দিয়েছে। তার মানে পিপুল আর বিং বেনিফিট। ট্রেনিংগুলো দিয়ে কি হয়, মানে আপনি যখন একটা লিডারশিপ ট্রেনিং দিলেন, তাকে এই পয়েন্টসগুলো বললেন, তখন একজন শিক্ষার্থীর মধ্যে কোন জিনিসগুলো ট্রিগার করে? আচ্ছা, প্রথম যে জিনিসটা ট্রিগার করে এটা খুব ইন্টারেস্টিং, আমাকে ওইটা সারপ্রাইজ করেছে। সেটা হচ্ছে এটার জন্যই তো আসলে প্রথমে দরকার আত্মসচেতনতা, যেটাকে আমরা বলি সেলফ অ্যাওয়ারনেস। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম ধাপ, যে আপনাকে প্রথমে অ্যাওয়্যার হতে হবে যে হোয়াট গোজ রং উইথ মি অ্যান্ড হোয়াট গোজ রাইট উইথ মি, রাইট। আমি খুব মজা করে যখন কাউকে জিজ্ঞেস করি যে 30 সেকেন্ড সময় আপনার নিজের সম্পর্কে 5টা দোষ 5টা গুণ লিখুন, আসলে 30 সেকেন্ড আমি 1 মিনিটের মতো সময় দিই, কিন্তু দেখা গেছে খুব কম মানুষ, অলমোস্ট নান, 99.99% হয় 5টা দোষ লিখতে পারে, অথবা 5টা গুণ লিখতে পারে, অথবা 2টা দোষ 2টা গুণ লিখতে পারে, তার মানে অ্যাওয়ার না। এবং আরও অবাক হয়েছি যখন হার্ভার্ড বিজনেস রিভিউতে একটা রিপোর্ট এসছে, ডক্টর তাশা উনি একটা গবেষণা করে বলেছেন যে মজার ব্যাপার হচ্ছে সারা পৃথিবীতে মাত্র 10-15% পিপুল আর ট্রুলি অ্যাওয়্যার নিজের সম্পর্কে, সেলফ অ্যাওয়্যার। তার মানে কত পার্সেন্ট না, 85-90% পিপুল আর নট সেলফ অ্যাওয়্যার। উনি ওই গবেষণা এটাও দেখেছেন যে ওর ভিতরে একটা পার্সেন্টেজ আছে, দে প্রিটেন্ড টু বি সেলফ অ্যাওয়্যার বাট দে আর নট। তো সেলফ অ্যাওয়্যার বলতে কি যে ভাই আমার
কোন কোন জিনিসটা ভালো, কোন কোন জিনিসটা খারাপ, আমার নিজেকে অ্যাসেস করা। এক্স্যাক্টলি, অ্যান্ড ইউ উইল ডু দ্যাট ফার্স্ট, নোবডি ক্যান। কারণ আমি যখন বলবো যে বাপ্পি ভাই আপনার না এটা একটু সমস্যা আছে, ইউ মাইট ফিল অফেন্ডেড বিকজ ইউ মে নট হ্যাভ দ্যাট ওপেননেস অ্যান্ড ওপেন মাইন্ড, যে আপনি আমাকে ক্রিটিসাইজ করছেন। এটা কিন্তু আমাদের খুব একটা ইগোয়েস্টিক বিষয়। তো আমি যখন বলছি যে আপনি একটু খুঁজে বের করেন, প্লিজ ডোন্ট শেয়ার উইথ মি, আপনারটা আপনি বের করেন, তখন দেখি যে পার্টিসিপেন্টরা অন্যরকম একটা মুডে চলে যায় এবং বের করে ফেলে কিন্তু সত্যি সত্যি যে আমার এই দোষ আছে। প্রথমবার পারে না, সেকেন্ড টাইম থার্ড টাইম যখন করে তখন কিন্তু দে বিকাম মোর অ্যাওয়ার, জানি আমার তো আসলে এই জিনিসটা দরকার। সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বি ইমোশনালি ইন্টেলিজেন্ট। কারণ এটা যখন বের করে ফেললো, আমি তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আসলে এটা জানতাম না যে টাইম ইজ সাচ এ থিং, আই ক্যানট ম্যানেজ টাইম। আমি বলি টাইম ম্যানেজ, আসলে তো আমি নিজেরা ম্যানেজ করতে পারলে আই ক্যান ম্যানেজ টাইম। এখানে একটা জিনিস যেটা আছে যে টাইমটা ম্যানেজ করা দরকার, ডিসিপ্লিন হওয়া দরকার, প্রপার খাওয়া দরকার, কাজে মনোযোগ দেওয়া দরকার, কি কি করা উচিত এটা তো আমরা সবাই জানি। জি জি, কিন্তু রিয়েলাইজেশন, ইয়েস, ওই যে হ্যাবিট, নলেজের শুরু হলো তো প্রথমে নলেজ দিয়ে, তারপরে আপনার স্কিল আসলো, আপনি অ্যাটিটিউডও রাইট। আমি দেখবেন আমাদের দেশে একটা চমৎকার একটা নতুন ডাইমেনশন আসে, কতগুলো বিজনেস কোচ তৈরি হয়েছে, এটা ভালো দিক। কিন্তু আমি সেদিন শুনলাম একজন বিজনেস কোচের কাছে নাকি 5 লক্ষ টাকা দিয়ে কোনো কোনো এন্টারপ্রেনার কেউ যায় আপনার আউটিং করতে, যেমন আমরা আউটিং করি এরকমভাবে ওনারা আউটিংয়ে যায়। অনেক আমরা কি শেখায় তোমাদেরকে। তো মজার ব্যাপার, যে পার্টিসিপেন্ট হু পেইড লট অফ মানি আমার কাছে এসছে, আমাকে বললো যে স্যার লিস্টটা যা যা আছে এগুলো স্যার আমরা জানি। আলম দেন হোয়াট? বলে স্যার এক্সিকিউশন গ্যাপ, আপনি যেটা বললেন আমি এটা চেঞ্জ করে ফেলবো, কালকে থেকে ভোর 4টার সময় উঠবো, আজকে আমি রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়বো, ডিনার করবো 8টা থেকে 9টার ভিতরে। কিন্তু ইটস নট হ্যাপেনিং। অ্যান্ড দেন ওয়েন ইটস নট হ্যাপেনিং, কারণ হচ্ছে আপনার ভিতরে যে মোটিভেশনটা এটা আসলে সাস্টেন করেনি। ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টা এস আছে। এটা যদি আমরা এটা আলোচনা করি তাহলে দেখবেন যে কেন এটা মোর পাওয়ারফুল দেন আদার থিংস। প্রথমে তো আমরা সেলফ অ্যাওয়ার নিয়ে শুরু করলাম। আপনি বললেন যে সেলফ অ্যাওয়ার হলে কি লাভ হলো। সেলফ অ্যাওয়ার হলে এবার আপনি ম্যানেজমেন্টে যাবেন, এটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আমি এটার নাম দিয়েছি আপনার 5S, 5টা এস। তাহলে প্রথম এসটা হচ্ছে সেলফ অ্যাওয়ার। আপনি সেলফ অ্যাওয়ার হলেন এই বিষয়ে আমার সমস্যা, সেলফ ম্যানেজ, এবার আমি এটা ম্যানেজ করা শুরু করব। এটার জন্য কি লাগবে? ম্যানেজমেন্টের 4টা কম্পোনেন্ট আমরা জানি, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোল। ওই যে কন্ট্রোলে গেলেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি এটা আসলে করছেন কি করছেন না, এক্সিকিউশন গ্যাপটা ওইখানেই। আচ্ছা, যেই মাত্র হয়ে গেল এই দুইটা যদি আপনি আগামী 3 মাস করেন, ইউ আর অ্যাকচুয়ালি ফোকাসিং অন পার্সোনাল কম্পিটেন্স। আপনার যে ব্যক্তি উৎকর্ষতা বা উৎকৃষ্টতা আছে সেটাকে আপনি আস্তে আস্তে নার্চার করছেন। বলা হয়ে থাকে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 90 দিন। একজন মানুষ যদি কোনো একটা কাজ এক নাগারে করে তাহলে কিন্তু তার ভেতরে একটা চেঞ্জ আসবেই। আর লার্নিং তখনই এফেক্টিভ যখন তার আচরণের ভেতরে একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন আসে। তো এখন আপনি তো একা কাজ করবেন না, এই কম্পোনেন্টটাকে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের যে লিডারশিপ বলি, এখানে প্রথম ধাপটাকে আমরা বলি সেলফ লিডারশিপ। If you can lead yourself with your self-awareness and self-management, you can lead others. If you can lead others, you can lead the team or unit or probably a business as a CEO or MD. এবার আসেন, একা যেহেতু কাজ করবেন না, আরও 2টা ধাপ আছে, এস। সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। আমি তো তখন আমার নিজের সম্পর্কে জানলাম, নিজের আবেগ, নিজের এই সুবিধা অসুবিধা। এবার আমি যখন আপনার সঙ্গে কাজ করবো, আপনি তো হিউম্যান বিং, আপনার যে আবেগগুলো আছে, আমরা 8টা বেসিক ইমোশনের কথা বলি, সুখ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময়, বিতৃষ্ণা, শঙ্কা, বিশ্বাস। এই 8টা আবেগ আপনারও আছে, আমারও আছে। আমাকে কিন্তু আপনাকে মিউচুয়ালি রেসপেক্ট করতে হবে। আপনাকে আপনার সুবিধা অসুবিধা বুঝতে হবে। আপনি এই মুহূর্তে কোন মুডে আছেন, আর ইউ ইন দ্য রাইট মুড টু টক অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট। অথবা আপনি যে মুডেই থাকেন, হাউ শুড আই ডেলিভার মাই মেসেজ টু ইউ। এটা তো অফিসের সবাই খুব ভালো জানে। না, জানে না, জানে যে বসের আজকে পিয়ে গিয়ে আজকে বসের মুড কেমন, বসের মুড এটা বাইরে আজকে যাওয়ান যাব না, এটা হচ্ছে এইটা হচ্ছে বসের মুড কেমন। এটাই কি এইটার উপর ডিপেন্ড করে যে অফিসে সব কাজ করবে আজকে কি হবে, খুব ইন্টারেস্টিং, কি অ্যাপ্রোচ হবে, কি অ্যাপ্রোচ হবে না। এটা কিন্তু বাপ্পি ভাই অ্যাবাভ দ্য লাইন, ডাউন দ্য লাইন কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আমার জুনিয়র যে কাজ করছে এটা কিন্তু অ্যাবাভ দ্য লাইন। খুব ভালো বলেছেন, এটা কিন্তু অ্যাবাভ দ্য লাইন। যারা আছেন তার মেজাজ মর্জি নিয়ে আমরা চিন্তা, ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার এক্সিকিউটিভ, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমার ম্যানেজার, ওর মানসিক কি অবস্থা, ও আমার ঝাড়িটা, আমার বকাটা নেওয়ার মতন জায়গা আছে কিনা,
বা ওকে এটা দেওয়া উচিত কিনা, yes. ওর ব্যাকগ্রাউন্ডটা আমি জানি কিনা। Or should I allow him or her to talk about what went wrong? এটাও কিন্তু দেই না আমরা, বলে এটা করতে হবে, এখনই করে নিয়ে আসো। হি মাইট হ্যাভ সিভিয়ার প্রবলেম। আমি এরকমও কেস স্টাডি পেয়েছি যে তার মা অসুস্থ, আইসিইউতে আছে, এসছে শুধু ছুটি চাওয়ার জন্য, যেটা ফোনে করলে পারতো, অনলি বিকজ অফ দ্য কালচার অফ দ্যাট অর্গানাইজেশন হি ওয়েন্ট দেয়ার, হ্যাঁ আসছে, এবং সে আর সময়ই পায় না এটা বলার, বলে যে গো অ্যান্ড গেট ইট ডান। অ্যান্ড বাই দ্য টাইম হিজ মাদার এক্সপায়ার্ড। সো এখানে এই জায়গাটা কিন্তু একটা বিশাল গ্যাপ। এই কারণে আমরা বলি সোশ্যাল অ্যাওয়ারনেস, অন্যের প্রতি, যারা আমার চারপাশে যে মানুষগুলো আছে তাদের প্রতি আবেগের যে বিষয়গুলো। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে না, যে অনেকে যেটা বলেন, অনেক লিডার আছেন যে যারা খুব নরম, যারা এমপ্লয়ীদের ব্যাপারে খুব হেল্পফুল, তাদেরকে অলওয়েজ সাপোর্ট করেন, তাদের প্রতি খুব সুন্দর ব্যবহার করেন। এমপ্লয়িরা কি এটা ভাবে যে এই বসটা তো একটা বোকা লোক এবং এ তো কোনো ক্ষমতা নেই, ব্যাটার কোনো হ্যাডম নাই? ইয়েস, ট্রু। এইটা একটা বিশাল বড় বিপদ। ট্রু। যেই বসটা হেভি ঝাড়ি দেয়, চিল্লাচিল্লি করে, গালাগালি করে, রাগারাগি করে, দেখা গেছে অফিসে ওই বসের জন্যে এমপ্লয়িরা তার পিছে পিছে যা বলে তাই শুনে তাই করে বসে। আর যে লোকটা খুব ভালো ব্যবহার করছে, তার বাবা মায়ের খবর নিচ্ছে, ফ্যামিলির খবর নিচ্ছে, বাচ্চাদের খবর নিচ্ছে, সেই এনজিও সাপোর্ট করছে, একটা টাইম পরে ওই এমপ্লয়িরা ভাবছে এই লোকটা দুর্বল, এর এত বেল না দিলেও চলবে। রাইট, ট্রু। এখন ইমোশনাল ইন্টেলিজেন্স ওই ম্যানেজারের লিডারকে শেখাচ্ছে যে ইউজ, ওই যে আমি 8টা আবেগের কথা বললাম, সুখ দুঃখ রাগ ভয় বিস্ময় বিতৃষ্ণা শঙ্কা বিশ্বাস, এটা আপনি রাইট মেজারে অ্যাপ্লাই করবেন। আপনি যেমন অন্যের আবেগকে সম্মান করছেন, এমপ্যাথেটিক, বাট হাউ অফটেন, হাউ ফ্রিকোয়েন্টলি ক্যান এ পারসন মেক দ্য সেম মিস্টেক্স? When someone is making the same mistakes again and again, এটা আসলে তার ব্যাড হ্যাবিট, ইটস নট এ মিস্টেক। তখন কিন্তু ওই ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডারকে হার্ড হতে হবে, তার চেহারাটা বদলে যাবে, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে, তাকে কিন্তু সুন্দর করে শক্ত কথাটুকু বলতে হবে। আমাদের এখানে বিনয় বা ভদ্রতাকে তো দুর্বলতা, উইকনেস, গুডনেসকে উইকনেস ধরা হয়ে থাকে, 100% ধরা। আর যে বস চিল্লাচিল্লি করে, ফাটায় ফালাই করে, পার করে, এই লোক ভাই ভালো, বসই একটা ট্রু ট্রু হেভি লিডার, একটা ট্রু হেভি লিডার। মানে এই আমাদের মধ্যে এই অদ্ভুত ধারণা আছে, অদ্ভুত ধারণা আছে। এখানে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে কি করবেন? আচ্ছা, এইখানে ইমোশনাল ইন্টেলিজেন্স, ওই যে আমি বললাম যে ধরেন ওই যে একই স্টাফ বারবারে রিপিটেড মিস্টেক করছে, এখন তাকে কিন্তু আসলে ওই শাসনটাই করতে হবে এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলতে হবে। আর এখানে কিন্তু আসলে আদর্শ সোহাগের জায়গা নেই। ইউ লিসেন টু হিম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট রিয়েলি হ্যাপেন, অ্যান্ড দেন আপনি বুঝে গেলেন যে এটা তার বদ অভ্যাস, তার আপনার গুডনেসটাকে উইকনেস হিসেবে মনে করছে, তখন তাকে সত্যি সত্যি আসলে একটা মেমো বা ওয়ার্নিং দিতেই হবে, বিকজ ওইখানে আপনাকে পাহাড়ের মতো অটল থাকতে হবে। এখানে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে না যে আপনি তাকে ছেড়ে দেন এবং লেট গো করেন। ডু হোয়াট এভার ইট টেক্স অ্যাকর্ডিং টু টার্মস অফ রেফারেন্স। এখন দেখেন, প্রায়ই আমরা বলি ম্যানেজমেন্টের একটা কথা যে ম্যানেজিং পিপুল, আসলে ইউ ক্যানট ম্যানেজ পিপুল। পিপুল আর ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, পিপুল এনজয় ফ্রিডম। এই জন্য কিন্তু দেখবেন XYZ থিওরি মোটিভেশনের নাজিল হয়েছে। এখন ওই জায়গাতে আপনি যখন ম্যানেজারের লিডার, আপনাকে এইটা মাথায় রাখতে হবে, আমার টিম মেম্বারের ডিএনএটা কেমন, এটা কি আপনি তৈরি করতে পেরেছেন কিনা? আপনি কি জানেন যে তার সঙ্গে গরমটা বললে সে ঠিকমতো কাজ করবে, আর অমুককে সফটলি বললে কাজ করবে, এটা আপনাকে বুঝতে হবে। কাউকে পুশ করতে হয়, কেউ সেলফ ড্রিভেন না, এইটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের, আমি পরের পার্টটাতে আসছি, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস পর্যন্ত এসেছিলাম। 4th এর নাম হচ্ছে সোশ্যাল স্কিলস, যেটাকে আমরা বলি সফট স্কিলস। এখানে টিম বিল্ডিং একটা কম্পোনেন্ট আছে। A great leader must know DNA of each of his team members. আমার কোন টিম মেম্বার, দেখেন হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না, দেখেন আঙ্গুল দিয়ে এরকম এরকম কোনো কাজ করে না, বাট আমাদের এক ফ্যামিলির 4-5 ভাই বোন, 4 জন কমপ্লিটলি 4 রকম না, দে ডোন্ট ওয়ার্ক উইথ ইচ, কার সাথে কারোর সাথে কোনো রকম কোনো মিল নেই। সত্যি, ভেরি সেম ফ্যামিলি, সেম কালচার, সেম ব্যাকগ্রাউন্ড, এর চেয়ে তো আপন কোনো জায়গা নাই, এর চেয়ে তো আপন কোনো জায়গা নাই। এক্স্যাক্টলি, বাট স্টিল কমপ্লিটলি, ইয়েস, কমপ্লিটলি, চিন্তা ভাবনা সবকিছু এক্স্যাক্টলি। কিন্তু ধরেন ওইখানে ফ্যামিলিতে ধরেন প্রফেশনাল
অব্লিগেশন নাই, কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু আমার টিম মেম্বার হিসেবে আপনার একটা প্রফেশনাল অব্লিগেশন আছে। ইফ আই এম ইউর অ্যাবভ দ্য লাইন অ্যান্ড ইউ আর মাই ডাউন দ্য লাইন, আপনি কিন্তু জানেন একটা পর্যায়ে স্যার আমার ফায়ারও করে দিতে পারে। এখানে কিন্তু একটা প্রফেশনাল অব্লিগেশন আছে। সো আমার কথা হচ্ছে, ওই যখন আপনি সোশ্যাল স্কিলসে যাচ্ছেন চতুর্থ কম্পোনেন্টে, তখন কিন্তু আপনাকে জেনে যেতে হবে যে আমার টিমকে, আমার টিম মেম্বারকে কিন্তু জানতে হবে। বিকজ আ লিডার ক্যানট ওয়ার্ক অ্যালোন, আ লিডার ওয়ার্কস উইথ এ টিম অ্যান্ড দে মেক এ গ্রেট টিম। এখন টিম করতে গেলে টিম মেম্বারদেরকে কীভাবে ইকুইপ করবে, এটাও তার প্ল্যানের পার্ট হিসেবে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকবে। এখন এই 4টা কম্পোনেন্টের ভিতরে প্রত্যেকবার করতে গিয়ে কিন্তু দেখবেন হতাশা নামের একটা জিনিস আপনাকে বারবার ভর করবে, ফ্রাস্ট্রেশন। সেলফ অ্যাওয়ার করতে গিয়ে আপনাকে আর কত নিজের সম্পর্কে কত আবিষ্কার ম্যানেজ করবো, আর কত ম্যানেজ করবো। তারপরে সোশ্যাল অ্যাওয়ারনেস, আর কতজন মানুষের আমি সহ্য করব, আর পারছি না। হ্যাঁ, তারপরে সোশ্যাল স্কিল, আর কত সোশ্যাল স্কিলস, রেজিলিয়েন্স শিখলাম, লিডারশিপ শিখলাম, কমিউনিকেশন, প্রফেশনাল ম্যানার এটিকেট শিখলাম, AI ভার্সাস AI শিখলাম, আর কত নিতে পারছি না। দেন ইউ নিড মোটিভেশন। এই কারণে 5th কম্পোনেন্টের নাম হচ্ছে সেলফ মোটিভেশন। দেখেন, আসলে আপনি যদি একটু চোখ বন্ধ করেন, অথবা যারা আমাদের কথা শুনছেন, যারা ইতিমধ্যে সমাজে আলোকিত মানুষ এবং সফল মানুষ, অবশ্যই যারা শুনবেন আমাদের এই কথাগুলো তারাই শুনবেন যারা ইতিমধ্যে সফল অথবা সফল হতে চান, সফলের পথে হাঁটতে চান, সফলতার পথে হাঁটতে চান, অথবা সফল হয়েছেন। তারা যদি নিজেকে একবার প্রশ্ন করে, দেখবেন যে এই যে এতটুক জায়গায় এসেছে, যতটুক জায়গায় উনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, ভালোভাবে অ্যানালাইসিস করলে দেখবেন ওনার জীবনে 90% ইনফ্লুয়েন্স ছিল ওনার নিজের। 5টা এসের কথা আপনি বলছিলেন যে কিভাবে শুরু করব, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে নিজের জন্য। তারপরে অন্যের জন্য হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস, যে আমি 4টা বেসিক সফট স্কিলসের কথা বললাম, যেগুলো ছাড়া আসলে প্রফেশনালি বা ইন্ডিভিজুয়ালি কোনোভাবেই আপনি নিজেকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারবেন না এবং অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না। আমি বলছিলাম এই 4টা জায়গাতেও কিন্তু আবার হতাশা আসতে পারে। যে আমি বললাম যে সব জায়গাতে আপনার দেখা গেল যে একসময় মনে হতে পারে বাড়াবাড়ি হচ্ছে কিনা, তখন আমরা বলি সেলফ মোটিভেশন, মানে 5th S, হাউ টু ডু দ্যাট। অথবা কি করব এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা যেন ডিপ্রেশনে না যায়, রাদার এই ফ্রাস্ট্রেশন কুড বি ইয়োর সোর্স অফ ইন্সপিরেশন, রাইট? এবং এটা কি করা যেতে পারে, ওইখানে আমরা কিছু টেকনিক্স, টুলস আবিষ্কার করার চেষ্টা করি। একটা দেয়ালে একটা মাঝে মধ্যে স্লোগান চোখে পড়তো, জি, শোক হোক শক্তি। ইয়েস, সত্যি কথা। এবং অনেক সময় কিন্তু আমরা শুনিও এটা, যে শোককে শক্তিতে রূপান্তরিত করা, যে এই যে কনভার্সনটা, ট্রান্সফরমেশনটা, যে আবার আমরা অনেক সময় বলি যে ইউর উইকনেস কুড বি দ্য সোর্স অফ ইউর স্ট্রেংথ, রাইট? তো এইটাও কিন্তু একই সেলফ মোটিভেশন। বললাম, আচ্ছা, হাউটা কি, হাউ টু ডু ইট, হাউ দেয়ার আর সো মেনি ওয়েজ আউট। যেমন একটু আগে আমরা আপনার বিহাইন্ড দ্য সিন কথা বলছিলাম যে আমি কতগুলো মুভি দেখি মান্থলি, ইচ্ছা করেই দেখি। এগুলো দেখলে আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি বাই ডিফল্ট, কারণ সাবকনশিয়াস মাইন্ড তো ডিস্টিংগুইশ করতে পারে না কোনটা রিয়েল, কোনটা ফেক, বা কোনটা ইমাজিনারি, বা কোনটা আসলে বানানো জিনিস। আমি কাঁদছি, আমার ভেতরে যে কষ্ট সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে। অ্যান্ড উইথ দ্যাট আপনি দেখবেন যে আপনি যখন দুঃখ কষ্টে আছেন, আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কি না, আমি এরকম ক্ষুধার কষ্টে কান্না করেছি। আই ফেল সো পাওয়ারফুল, মনে হয়েছে নাও আই এম ফিলিং গুড, রাইট? আমি না খেলেও চলবে, এরকম হয়েছে আমার লাইফে। আবার হয়েছে কি, আমাকে এমন অপমান করেছে। আমার মনে আছে আমি ইংল্যান্ডে যখন পড়াশোনা করতে গিয়েছি, আপনি জানেন যে ইংল্যান্ডে যারা যায় পড়াশোনা করতে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেরা যারা যায়, তারা কিন্তু পার্ট টাইম কাজ করে। হোটেলে কাজ করেছি, রেস্টুরেন্টে কাজ করেছি, সেখানের মালিকরা খারাপ ব্যবহার করেছে, আমি কিচেনে গিয়ে কান্না করেছি। ওই লোকটার হয়তো আসলে প্যাটার্নই না খারাপ ব্যবহার করার, কেউ গিয়ে তাকে রিপোর্ট করেছে যে আপনি একটা শিক্ষিত ছেলে কীভাবে বলেছেন, উনি তো কান্না করছে। যখন উনি আমার কাছে আবার ফেরত গেছেন, বলে যে ভাই আপনি কষ্ট পেয়েছেন, বাই দিস টাইম কিন্তু আমি কষ্ট রিলিজ করে ফেলেছি। বললাম যে না, ইউ ডিড দ্য রাইট থিং। ইন লাইফ ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং টু গেট সামথিং, অথবা ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস হোয়াট ইউ আর লুকিং ফর, ইয়েস অর নো? তাহলে আপনাকে কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে কোনো একটা কিছু পাওয়ার জন্য, নাহলে আপনি যা চান সেটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, এই কথা যখন বললেন, আপনি যেটা বলছিলেন, অফিসে দেখা যায় কখনো কখনো কাউকে, কোনো বস থাকে যারা অপমান করে খুব মজা পায়, রাইট? হ্যাঁ, এবং কিছু কিছু এমপ্লয়কে খুব বাজেভাবে অপমান করে, ছোট করা, তার রুহকে কষ্ট দেয়, ছোট করা। হ্যাঁ, এই সবার সামনে অপমান করে, বাজে কথা বলে, করে। হাউ টু হ্যান্ডেল উইথ দ্যাট? ওই ইমোশনাল, ওই আমি কেটে ধরে বাচ্চা, ভাই আপনি ঠিক করছেন, ভালো করছেন,
বাট দিনের পর দিন অপমান করছে, প্রবলেমটা তার, হয়তো লোকটা মানে যিনি অপমান করছেন টু সাম এক্সটেন্ট, এরকম আমি অনেককে দেখেছি, তারা আসলে মানসিক রোগী। এক্স্যাক্টলি ট্রু, হ্যাঁ, ট্রু। এবং তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা বলি যে ওয়ার্কপ্লেস বুলিং, কিন্তু এটা বুলিং না, এটা ওয়ার্কপ্লেস ক্রাইম। একদম ক্রাইম, ক্রাইম, সত্যি। বুলিং তো ইজ এ ক্রাইম, বুলিং ইজ অলসো এ ক্রাইম, বুলিং ইজ অলসো এ ক্রাইম। বাট কাউকে হেয় করে, তাকে ছোট করে, তার রূহকে কষ্ট দিয়ে, তাকে কাঁদিয়ে অফিসের মধ্যে করা, বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিতে এটা অনেক বেশি হয়। ট্রু, ট্রু। সে তার এমপ্লয়ীদেরকে চাকর মনে করে। ট্রু। এটা যে একটা কর্পোরেটিভ, এই ব্যাপারটা এখন আমাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে এটা আসে নাই। ট্রু। সেই ক্ষেত্রে তারা কিভাবে এটার প্রথম ইন্টারভেনশনটা হচ্ছে, আমরা এটা বলি আসলে টপ ডাউন কালচার। টপ ডাউন এই কারণে, যদি ধরেন আপনার বিহেভিয়ারের প্রোটোকলটা কি হবে, আমি কার সঙ্গে কি বললে কতটুকু আমার সীমা এবং সীমাবদ্ধতা, এইটা যদি প্রি ডিফাইন না থাকে, তাহলে কিন্তু আসলে কেউ বুঝবে না। যে কাউকে ছোট করে হেয় করা, ধরেন কারোর আঞ্চলিকতা নিয়েও যদি আমরা এই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি, এটাও ক্রাইম। কারণ এটা হয়তো তার লাভস, এটা তাকে শেখানো হয়নি, শেখানো হচ্ছে না। শুদ্ধ উচ্চারণ শেখাতে হবে, তাহলে তাকে সেই শেখানোর প্রশিক্ষণ দেন। তাহলে আপনি তার যে কম্পিটেন্স, জব প্রোফাইল ছিল, সেখানে লেখা উচিত ছিল প্রমিত বাংলায় বাপ্পি ভাইয়ের মতো কথা বলতে হবে। আপনি সেটা লেখেননি, আপনি তার ওই কম্পিটেন্সটা তো আপনি উল্লেখই করেননি, এইচআর তাহলে দেখেনি। তাকে রিক্রুট করার পরে ইন্টারভিউ করে নিয়েছেন, হ্যাঁ, তো ইন্টারভিউ করে নিয়েছেন। এই কারণে আমরা বলি, এই অ্যাপ্রোচটা যদি আপনি ঠিক করতে চান, এই অর্গানাইজেশনাল কালচারটা, তাহলে টপ থেকে ডাউন। একটা উদাহরণ দিই, আমি কোনো আপনার একটা ব্যাংকে যখন আপনার ট্রেনিং শুরু করলাম ইমোশনাল ইন্টেলিজেন্সে, দেখলাম যে ওইখানের যে হেড অফ এইচআর, জিএম পজিশনের, উনি প্রথমে কোর্সটাতে অ্যাটেন্ড করলেন। হি ইজ সাচ এ নলেজেবল পারসন। তারপরে উনি এটার পার্টিসিপেন্ট হলেন ওনার টিম নিয়ে। আমি কিছুটা সারপ্রাইজড হলাম, এবং উনি অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতেন, খুব মজার মজার কোয়েশ্চেন করতেন, আমিও জবাব দিতাম ইত্যাদি করতে করতে। কিছুদিন পরে উনি আমাকে, ওনার কোর্স যখন শেষ হয়ে গেল, তারপরে উনি আমাকে ফোন করে বললেন যে, স্যার, আমি আমাদের ব্যাংকের সবাইকে এই কোর্সটা করাতে চাই, সার্টিফাইড ইএ গ্র্যাজুয়েট নামের একটা কোর্স আছে, বেসড অন দ্য বুক আই টকড অ্যাবাউট। আমি বললাম যে দ্যাটস ওয়ান্ডারফুল। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কিভাবে করবেন আমাকে জানান। উনি জানেন, খুব চমৎকার বিষয়, উনি শুরু করলেন মানে ওনাদের অর্গানোগ্রামের হায়ারকিতে জেনারেল ম্যানেজারদেরকে দিয়ে, তারপরে উনি করলেন ডিজিএমকে দিয়ে, তারপরে করলেন এজিএমকে দিয়ে। তা আমি প্রায় বলতাম যে, আচ্ছা আপনি যে এটা করছেন, তো যারা আছে প্রান্তিক পর্যায়ে স্টাফ, তাদের কি করবেন? বলে, স্যার, আগে যদি বসরা না বুঝে হাউ টু বিহেভ ইমোশনালি ইন্টেলিজেন্টলি, তাহলে তো ওরা বুঝবে না। ওরা তো শিখে কার কাছে? ম্যানেজারের, লিডারের ইনফ্লুয়েন্স দেখে শিখে। উনিভাবে কথা বলেন, উনিভাবে ইন্টারেক্ট করেন। তো এই বিষয়গুলো আসলে টপ থেকে আসে। তো এখন ওই কালচার যদি চেঞ্জ করতে হয় আপনাকে, আসলে একটা অর্গানাইজেশনের টপটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু এটা রিভার্স হয়ে যাবে। ব্যক্তি মালিকানাদের ঠিক করবেন কেমনি? এটা ব্যক্তি মালিকানা, দেখেন এটা একটা মজার বিষয়। অনেক ব্যক্তি মালিকানা আমাদের দেশে যেগুলো আছে, এগুলো কিন্তু দেখেন আজকে সাস্টেনেবিলিটি তাদের কোয়েশ্চেনে। কিন্তু কারণ কি, আমার মনে আছে এই মুহূর্তে খুব চলমান একটি অর্গানাইজেশনের খুব ক্লান্তি লগ্নের ভিতর দিয়ে যাচ্ছে, এটা জাতি জানে। সেই অর্গানাইজেশনের এক গ্রুপ অফ হেড অফ এইচআর আমার সময় খুব ভালো বন্ধুত্ব ছিল, আমার সিনিয়র ছিল, হি ওয়াজ মাই রিক্রুটার ওয়ান্স, আমি যখন কর্পোরেটে কাজ প্রথম শুরু করি। তো উনি যখন ওখানে জয়েন করলেন, আমি খুব খুশি হলাম যে, স্যার, আপনি যেহেতু এখানে জয়েন করেছেন, তাহলে ট্রেনিং অ্যান্ড লার্নিংয়ের একটা অপরচুনিটি তৈরি হলো। উনি বললেন যে, না, আমাদের টপ ম্যানেজমেন্টের নির্দেশ আছে, যাকে রিক্রুট করা হবে তাকে এমনভাবেই করা হবে সে যেন আর তাকে ট্রেনিং না দিতে হয়। আনফর্চুনেটলি দিস ইজ আ বিগ ফ্যালাসি। হ্যাঁ, আমি একটা তথ্য অবাক হয়ে গেলাম, আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। দ্য সেন্টার ফর ক্রিয়েটিভ লিডারশিপ বলে ইউএসএতে একটা চমৎকার অর্গানাইজেশন আছে, তারা একটা গবেষণা করেছে, বলে ট্রেনিংয়ের ইম্প্যাক্ট কত পার্সেন্ট। তারা গবেষণা করে দেখেছে যে ট্রেনিংয়ের ইম্প্যাক্ট হচ্ছে 10%। এখন এটা শুনলে আপনি বলবেন, তাহলে কী লাভ? ওয়াই উড আই ইনভেস্ট মাই মানি? পিপুল তো অলরেডি কনসিডার করে এটা একটা এক্সপেন্ডিচার। ওই একই গবেষণায় তারা দেখাচ্ছে, ওই 10% যদি আপনি দিতে পারেন, বাকি যে হিউম্যান ইন্টেলিজেন্স আছে 90% মোরলেস, সেটা স্পার্ক করবে। কারণ মোটিভেশন ইজ লাইক গোসল করার মতো। আমরা যখন গোসল করি প্রতিদিন, কেন গোসল করি?
নিজেকে রিফ্রেশ করার জন্য। মোটিভেশনও তাই। ট্রেনিং ইজ সাচ এ পাওয়ারফুল মোটিভেশন। আপনি যদি নিজেকে মোবাইলের মতো আপডেটেড ভার্সন না রাখতে পারেন, what's happening, how things are happening, you are under tremendous pressure when you are at workplace. কিন্তু তার ফাঁকে যদি নিজেকে ইমপ্রুভ করতে না চান, মানে আপডেটেড ভার্সন অফ ইয়োর সেলফ, তাহলে আপনি আসলে নিজেকে ডিপ্রাইভ করছেন। ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। কেন বলছি দেখেন, সাস্টেনেবিলিটি কেন বললাম, দেখেন সেই অর্গানাইজেশন এখন তাদের সাস্টেনেবিলিটি ইন কোয়েশ্চেন। তারা এখন আসলে কি করবে বুঝতে পারছে না, তাদের হয়তো অন্য অর্গানাইজেশনে চলে যাবে, এবং এটা খুব পেইনফুল, খুব পেইনফুল। একটা অর্গানাইজেশন যখন ধসে যায়, এই অর্গানাইজেশন যখন অন্য জায়গায় সে প্লেসমেন্ট করতে যায়, বলে ও আচ্ছা ওই অর্গানাইজেশন থেকে আসছে না, হারে কি অবস্থা, নিতেও চায় না অন্য রিক্রুটাররা, রাইট? প্রবলি দে থিঙ্ক দে আর দ্য বেস্ট লট। যেমন একটা জোক আছে, আমরা প্রায়, আমি ওই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স যখন করাই, সেখানে আমার একটা কম্পোনেন্ট আছে L&D। তো আমি একটা জোক দিয়ে শুরু করি যে সিও বলছে যে দেখেন আমার স্টাফদেরকে ট্রেন করতে হবে। সিএফও এসে বলছে, অফকোর্স যারা সিএফও শুনছেন মাইন্ড করবেন না, কিছু কিছু সিএফও তো সব জায়গাতেই থাকে। সিএফও এসে বলছে যে ইটস ভেরি এক্সপেন্সিভ স্যার, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স উই ট্রেন দ্যাম অ্যান্ড দে লিভ আস। ভাইটাল কোয়েশ্চেন কিন্তু। এখন সিও জবাব দিচ্ছে, যদি ইফ হি ইজ এ গুড লিডার, ইফ ইজ এ গ্রেট লিডার, উনি জবাব দিচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ উই ডোন্ট ট্রেন দ্যাম অ্যান্ড দে স্টে। কারা থাকছে? আনট্রেন্ড, আনস্কিল্ড, মানে আপডেটেড না, নট আপডেটেড। তার মানে হচ্ছে আপনি এমন লোক দিয়ে কাজ করাচ্ছেন তারা আসলে কিছুই করতে পারবে না। আচ্ছা, আমরা সেই গল্পটাতে আবার একটু ফিরতে চাই যে সেলফ মোটিভেটের জন্য আমি কি করতে পারি। সেলফ মোটিভেশনের অনেক টুলস আছে। আস্ক ইউর সেলফ হোয়াট মেক্স ইউ ফিল বেটার ওয়েন ইউ আর ফ্রাস্ট্রেটেড। আমার রিসার্চে, আমার যে ট্রেনিং কোর্সগুলোতে আমি দেখি, আমি এই ওপেনলি জিজ্ঞেস করি। ফার্স্টে আই টেক ইনপুট ফ্রম মাই পিপল, যে আচ্ছা আপনারা কী করেন। খুব ভ্যারাইটি রেসপন্স আসে। কেউ বলে যে আমি কাজটা একটু স্টপ করে দিই, একটু বাইরে যাই, ব্রিথ ইন ব্রিথ আউট করি, একটু ঠান্ডা পানি খাই। কেউ বলে যে আমি যখন প্রচণ্ড প্রেশারে আমি ওয়াশরুমে গিয়ে কান্না করে দিই, এরকমও পেয়েছি। কেউ বলে যে আই প্রে, আই লিসেন টু মিউজিক, I go for a cup of coffee, অথবা I call someone very intimate, very dependable, reliable, কাউকে একটু ফোন করে বলি, আর বলো না ভাই কী যে কাজের প্রেশার। এই কথা বলে আমি হালকা ফিল করছি, কেউ আমাকে এনার্জাইজ করছে। অথবা আপনি ছোট্ট একটা ইন্সপিরেশনাল ভিডিও দেখি, কেউ বলে বই পড়ি, কেউ বলে কোরআন শরীফ পড়ি, কেউ বলে আমি প্রেয়ার করি। সো মেনি থিংস আর দেয়ার। এখন কোনটা আপনার জন্য ফিট ইন হয় আপনাকে খুঁজে বের করতে, বিকজ আপনার হিউম্যান ক্যারেক্টার এন্ড হিউম্যান ডিএনএ তো সাময়িক সময়ের জন্য আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনলো, বাট লং টার্ম টু কন্টিনিউ করার জন্য আমাকে টু কন্টিনিউ মোটিভেটিং মাই সেলফ, হোয়াট শুড আই ডু, হোয়াট আর দ্য থিংস আই মে ডু। ওকে, দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আপনি যদি জিজ্ঞেস করেন, এটা আপনার একটা রিসার্চে এসছে, স্ট্যানফোর্ডের একটা রিসার্চে এসছে, ইফ ইউ আস্ক পিপল যে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ, তারা দেখেছে যে 89% পিপল, 89% পিপল, এরকম একটা পার্সেন্টেজ, দে ডোন্ট নো ওয়াই দে আর হিয়ার। তার একটা বড় কারণ হচ্ছে সে যে স্বপ্নটা নিয়ে বড় হয়েছিল সে স্বপ্নের ধারে কাছেও নাই। ওকে, সে হয়তো সে সাবজেক্টই পড়তে পারে না, সে হয়তো তার স্বপ্নের আচ্ছা এবার আমি জবটাও করতে পারে না। আচ্ছা এবার আপনি আমার জিজ্ঞেস করেন হোয়াট ওয়াজ ইউর এম ইন লাইফ, আমার জিজ্ঞেস করেন হোয়াট ওয়াজ ইউর এম। মাই এম ইন লাইফ ওয়াজ টু বি চিফ অফ আর্মি স্টাফ ইন দ্য কান্ট্রি অ্যান্ড আই জয়েন দ্য আর্মি। I belong to 26 BML long course. Then what happened? I was rejected. I had a severe case of appendix operation. I had many friends in the army. They are now probably major generals. But does it mean my life ended there? I tried my best. আপনি জানেন ICSB বলে একটা পরীক্ষা দিতে হয়, কঠিন একটা পরীক্ষা। আমি সেটা পাস করেছি। পরে আমার মনে আছে যে ভাইভা বোর্ডে ছিলেন, প্রেসিডেন্সিয়াল ভাইভা বোর্ড থাকে, সবুজ একটা কাগজ দিলে বোঝা যায় যে উনি ঠিক আছেন। উনি আমাকে দিয়ে বললেন, চৌধুরী, আমার নাম যেহেতু সারনেম চৌধুরী, চৌধুরী, আই ওয়ান্ট টু সি ইউ হ্যাভিং দি সোর্ড অফ অনার। আই ডোন্ট নো, দে লাইক মি, হি লাভ মি সো মাচ, ইট ইন্সপায়ার্ড মি লাইক এনিথিং, অ্যান্ড আই ওয়াজ ড্রিমিং ফর দ্যাট সোর্ড অফ অনার, রাইট? I became frustrated. I tell you, I became frustrated. And আমার তখন মনে আছে, আমি যখন নামাজ পড়তাম, রোজা রাখতাম, আল্লাহকে জিজ্ঞেস করতাম, why me? I wanted to be a military officer.
I wanted to be the chief of army staff. But that was the আপনার romantic dream, right? না তারপরে আমি দেখলাম যে না, this is not the end of my life. এবং I looked around, I saw so many people frustrated, degraded, but they are bouncing back. They're living their lives. And living decently with pride and honor is the main aim in life. I was in the wrong track. যে আমার ওইটাই হইতে হবে। পরে বোঝার ব্যাপার হলো, আমি এই মুহূর্তে রাইটারের নামটা বলতে পারছি, রিডিজাইন ইউর লাইফ একটা বই আমি পড়েছিলাম। ওইটা পড়ে আমার অবাক হয়ে গেলাম যে ইউ শুড হ্যাভ the primary aim, and if it doesn't work, in my opinion, in my philosophy, Allah has kept something much better for you. আমার মনে আছে আমি একবার টিভিতে একটা টক শো করছিলাম, আমার এক বন্ধু তখন লেফটেন্যান্ট কর্নেল, সে এটা ওয়াচ করে আমাকে কল দিয়েছে, আমি ধরতে পারিনি, পরে বের হয়ে আই কলড হিম ব্যাক, বলে দোস্ত তোর এই অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। And I know that he was the topper in academic field, ক্যাডেট কলেজের ছাত্র ছিল, he's ব্রিগেডিয়ার জেনারেল, আমি এখন ব্রিগেডিয়ার জেনারেল। তো আমি বললাম যে তুই আয় দোস্ত, এরকম আমি বলে দিই, তুই বলে দোস্ত আমাদের তো হাত পা বাঁধা, I can't talk like you are a free bird. দেখেন আমি তখন বুঝলাম the purpose of life to everyone, to you, different. কেউ হয়তো দেখেন আপনার 1 লক্ষ টাকায় কত খুশি, 10,000 টাকায় কত খুশি। ইউ টক টু সামওয়ান, দ্য রিক্সা পুলার, সে দেখবেন যে এত টাকা হইলে সে কত খুশি, রাইট? এই জন্য কোরআনে একটা কথা আছে যে আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরুতুমুল মাকাবির, কবরে না পর্যন্ত তোমার শান্তি নাই, মানে আরও চাই আরও চাই আরও চাই। তো আমি বলবো আপনি যেটা বলছেন যে স্বপ্নের ধারে কাছে না থাকলেও there are options. Who will tell you that? This training will tell you that. Who will tell you that? People like me who were once frustrated will tell you this is not the end of your life. You can bounce back and you can nurture your passion somewhere else. What do you need? The same passion. এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনি উপস্থাপনা করলে একটা আনন্দ পান, আপনার ভিতরে একটা ডোপামিন কাজ করে, আপনি আওয়ার্স আফটার আওয়ার্স ইউ ক্যান ডু দ্যাট। আমি কন্ডাক্ট করি 8 hours 6 hours প্রোগ্রাম, মানুষ আমাকে জিজ্ঞেস করে এই বয়সে আপনি কীভাবে পারেন? আমি বললাম যে আই জাস্ট লাভ ইট। স্টিভ জবস তো সেটাই বলছে, আই ডু হোয়াট আই লাভ অ্যান্ড আই লাভ হোয়াট আই ডু। আমি তাই ভালোবাসি, যা আমি করি আমি তাই করি যা ভালোবাসি। এই ভালোবাসার করাটাই যদি আপনি অদল বদল করতে পারেন, এভরিথিং ইজ পসিবল। When your passion is your profession, then you're that's beyond no more anything profession. else. Exactly. Then it's a game. Then It's a game. It's a fun. It's a fun. It's a fun. It's a love. Exactly. তো এখন এই অপশনগুলো অনেকগুলো থাকতে হবে। এটা আবার একটা স্ক্যারি সাইড। আপনি দেখবেন ফেসবুকে এখন সবাই ট্রেনার, রাইট? আমি বলি দ্যাটস গুড, দ্যাটস গুড, কারণ আমাদের 18 কোটি লোকের দেশে তো দরকার আছে, রাইট? এক্স্যাক্টলি। কে কাকে দিয়ে কোথায় কিভাবে Exactly. উই ডোন্ট নো। ভালো, সবার এক্সেস তার মানে হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি এটা কিন্তু ধরেন রেকগনাইজড না। দেখেন খেয়াল করবেন, কিন্তু কেউ যে বলবে প্রশিক্ষক, আমার সেদিন একটা ব্যাংকের ফর্মে অনেকগুলো অপশন দেখছিলাম, প্রশিক্ষক নাই। তো ভাগ্যক্রমে সেটি আমারই ক্লায়েন্ট। তা আমি জিজ্ঞেস করতে চাই, বললাম যে ভাই আপনারা আমার এত প্রশিক্ষণের ভক্ত, হোয়ার ইজ ট্রেনিং অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি? ফ্রিল্যান্সার আন্ডারে ফেলে এটা ফ্রিল্যান্সার হইতেই পারে না, কারণ ইটস এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। আমাদের দেশে এখনো ওই জায়গাটা আমরা সে পৌঁছাই করা, যদিও আমরা কাগজে কলমে অনেক জায়গায় অনেক কিছু রাখি, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা দরকার। এবং আপনি যদি বলেন আপনি ট্রেনার, আপনি ব্যাংক লোন পাবেন না। ব্যাংক লোন, এক্স্যাক্টলি, ভেরি ট্রু। আলহামদুলিল্লাহ। এই কারণে আমি যারা শুনছেন তাদেরকে বলতে চাই, আমাকে অনেকবার ব্যাংক অফার করেছে লোন নেওয়ার জন্য, আমি খুব বিনয়ের সাথে অফার প্রত্যাখ্যান করেছি। কারণ আমার যে ফ্ল্যাট কেনার জন্য যে টাকা দরকার ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটা ট্রেনিংয়ের মাধ্যমে দিয়েছে। আমি কেন ব্যাংকের কাছ থেকে লোন নিব? গাড়ি কিনতে গিয়েছি, বলে স্যার একটা লোন দিয়ে দিই। আমি বললাম না, আমি দুঃখিত, আমি যেটা আছে আমি চালাতে পারবো, এটা দিয়ে হয়ে যাবে, এটাই বেটার। তো এখন ইফ ইউ নো ওয়্যার ইউ আর গোয়িং, আমার মনে হয় যে আপনি যেটা বললেন প্যাশন যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে। তো সেলফ মোটিভেশনের জায়গাটা হচ্ছে আপনাকে এটা এক্সপ্লোর করতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু পিপল হু আর অলরেডি অ্যাট এ সার্টেন স্টেজ ইন লাইফ, এবং তারা আসলে যেটা বলবে অভিজ্ঞতার আলোকেই বলবে, কোনো মিথ্যা বানিয়ে কিছু বলতে হবে। টক টু ইওর মেন্টর, টক টু সামওয়ান যে কোনো ভালো কথা বলতে পারে, পথ দেখাতে পারে, এবং দেয়ার আর মেনি ওয়েজ। সো রিসার্চ, এক্সপ্লোর, ফাইন্ড,
অ্যান্ড গেট ফিট ইন। এক্স্যাক্টলি। আমরা কিন্তু আমাদের ট্রেনিংয়ে, আমার পার্সোনালি যে কোর্সগুলো আমি ডিজাইন করি, এগুলো লাইফ টাইম মেন্টরশিপের একটা প্রোগ্রাম আছে, যেটা আমি এটা খুব এখন তো ইজিলি কানেক্টেড থাকা যায়। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সকালবেলা উঠে আমার একটা অভ্যাস হচ্ছে সবাইকে একটা কিছু ইন্সপিরেশনাল কিছু দেওয়া, অ্যান্ড দে ফর দ্য হোল ডে ইন্টারেক্ট করে নিজেদের অবস্থা জানায়। এই যে এতটুক নার্চারটুকু, যে সামওয়ান ইজ দেয়ার টু স্পার্ক মাই ইমোশন, টু স্পার্ক মাই ক্রিয়েটিভিটি, এই এতটুক কিন্তু একটা বিশাল জিনিস। আমি এটার নাম দিয়েছি আপনার লাইফ টাইম মেন্টরশিপ প্রোগ্রাম। সো আমি এমন একটা লিডারশিপ প্রোগ্রাম ডিজাইন করেছি বা করতে যাচ্ছি, অলরেডি ইতিমধ্যে আমরা এবিপির সঙ্গে এটা নিয়ে কাজ করেছি, ইতিমধ্যে এস এ প্রোডাক্ট ইন দ্য মার্কেট। আমরা চাচ্ছি যে মানুষ যেন কমিউনিটি তৈরি করতে পারে লিডারশিপে। ইটস নট ওয়ান টাইম রিলেশনশিপ। একটা কোর্স করলাম, একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিলাম, একটা ভালো ট্রেনারের কাছ থেকে কিছু শিখলাম, কন্টেন্ট শিখলাম, নো। কারণ ওই যে গ্যাপটা হচ্ছে হ্যাবিটে। এটা যদি আপনি চর্চায় রূপান্তর না করতে পারেন, যা শিখলেন, তাহলে তো আপনি নিজের সেলফ ভিতরে মোটিভেশনের পরে তারপরে এসটা কি? না, ওই পাঁচটাই সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস, ফিফথে হচ্ছে সেলফ মোটিভেশন। অ্যান্ড উইচ সেলফ মোটিভেশন প্রত্যেকটা জায়গাতেই আপনার যখনই ফ্রাস্ট্রেশন আসবে, আপনাকে নিজেই এটাকে মোটিভেট করতে, বিকজ দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর লাইফ, আপনাকেই লিখতে হবে, এটা অন্য কেউ তো লিখে দিবে না। সো ইউল ফাইন্ড ইউর ওয়ে আউট, যে কীভাবে এটাকে রিডিফাইন করবে। এই যে লিডারশিপ কোর্স যেটা আপনি করাচ্ছেন, লিডারশিপ অ্যান্ড সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা নিয়ে যে কাজ করছেন, এই কোর্সটায়, এই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটা কাদের জন্য বেশি সুইটেবল? আচ্ছা, এটা আসলে সার্টিফিকেট, আমরা পোস্ট ডিপ্লোমা এখনো করিনি, এটা হচ্ছে সার্টিফিকেট একটা কোর্স, আমরা বলছি প্রফেশনাল সার্টিফিকেট। এইটা আমি বলি যে এটা কতদিনের? আচ্ছা, খুব ইন্টারেস্টিং। এটা কোর থিওরিটিক্যাল সেশন হচ্ছে আপনার 10 আওয়ার্সের, মানে পাঁচটা সেশন হবে, 2 আওয়ার্স করে। And then you are connected with me in a WhatsApp group, which is invaluable, কারণ এটা আপনি ভ্যালু দিতে পারবেন না তো, কারণ আপনার লাইফ টাইম আমার সঙ্গে কানেক্টেড। মাই টিম রেসপন্স টু ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স ইস্যু অর লিডারশিপ ইস্যু, যে আই এম হ্যাভিং দিস কাইন্ড অফ সিচুয়েশন। বিকজ আমার কাছে গত 20 বছরে এমন একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, কে কোন জায়গায় আসলে ট্রাবল শুট করবে, এটা অনেকটা এআইয়ের মতো আমার বোঝা হয়ে গেছে, যে এই জায়গাতেই কাহিনীটা ঘটবে। যেমন আপনি বলছেন না যে বসরা এরকম করে, তাহলে কি করবেন? আপনার কিছু করার দরকার নেই, চেঞ্জ ইউর সেলফ। বস দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন, বিলিভ মি, ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ আদার্স, ইউ চেঞ্জ ইউর সেলফ, রাইট? যে গান্ধীর একটা কথা আছে যে আমাকে আমার অনুমতি ছাড়া কেউ কষ্ট দিতে পারে না। ইফ ইউ ডোন্ট অ্যালাউ সাফারিংস, পেইন টু হার্ট ইউ, নোবডি ক্যান ডু। How to do that? Ignore. Learn how to ignore. আমরা তো কি করি, আমরা এটা অ্যাটাচ করে ফেলি। We take it personally. আপনি দেখেন, সিনারিওটা চিন্তা করেন, সাপোজ আপনি ইমাজিন করেন আপনার বস, হি ডাজ দ্য সেম থিং, আপনাকে রিপিটেডলি এটা করছে, সেটা করছে, আন্ডারমাইন করছে, করছে, কষ্ট দিচ্ছে। সমস্যাটা তার, সমস্যা এক্স্যাক্টলি ইউ আইডেন্টিফাই, যেটা আপনি প্রথমে বললেন যে মানসিক রোগী, অথবা ইটস হিজ পারপাস, হিজ ওয়ে অফ ডিলিং উইথ পিপুল, অ্যান্ড ইউ আর নট দি অনলি ভিকটিম. There are so many victims, right? So you stay cool and calm. Why are you investing your energy in managing him or in dealing with that person? আপনি ওনার যে কাজগুলো আছে সেটা আপনি ঠিক মতো করে যান, ওনাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন, ইগনোর হিজ বিহেভিয়ার, তাহলে দেখবেন যে আপনার কোনো কিছু টাচ করছে। আমি এরকম দেখেছি, আমার এখানে ট্রেন্ড হয়ে গিয়ে বলে, স্যার আমি আর আগের মতো রিপ্লাই দিই না স্যারকে। আমি সরাসরি ওনাকে দেখি, উনি সরাসরি বললে উনি খুব খুশি যে ওনার সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলছে, উনি এটাতে খুশি। একটা ইমেল করে যে প্লিজ এক্সপ্লেইন, বড় করে লিখে দিচ্ছে এক্সপ্লেইন, ক্যাপিটাল লেটার মানে তো শাউটিং। তো আমি স্যার সাথে সাথে ওনার কেবিনে যাই, বলি স্যার একটু আসবো, স্যার এটা একটু, হ্যাঁ বলো কী হয়েছিল, তুমি কী করে শুরু করেছ, স্যার এইটা। উনি খুব খুশি যে আমরা ওনার সামনে গিয়ে ব্যাখ্যা করছি, উনি এটাই চান, অ্যান্ড হি ইজ স্যাটিসফাইড। তারপরে গ্র্যাজুয়ালি দেখা গেল যে উনি এখন আমাকে ইন্টারকমে কল দেয় যে কাম অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। এখন আর ইমেল দেন না, হি ইজ চেঞ্জিং হিজ বিহেভিয়ার, বলে যে না এ তো আসে আমাকে ব্যাখ্যা দেয়। সো আমি বলি 4টা শব্দ: একাগ্রতা, নিষ্ঠা, সততা, দেশপ্রেম। 4টা জিনিস যদি একজন মানুষের মধ্যে থাকে, জন্য মূল্যবোধ আমার এই বইয়ের একটা, আমার এই কোর্সের একটা বড়, বা দিবা আমি একটা বই লিখেছি আপনার এই ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপের উপরে। তো সেখানে এই মূল্যবোধ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি এই 4টা জিনিসকে মাথায় রাখতে পারেন, I don't know how great you can be, but you can be a good, great human being. And being a great human being in our societies nowadays, it's a big challenge.
আপনার আসলে কয়টা ডিগ্রি আছে, কয়টা সার্টিফিকেটস আছে, কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, টাকা যে আসলে কত অর্থই না। আমরা এই যে রিসেন্ট কিছু মুভমেন্টে দেখেছি অনেক টাকার মালিক শেষ পর্যন্ত নিজেকে কি পরিমাণ অপদস্থ হতে আমরা দেখেছি। যে হোয়াট ম্যাটার্স, যারা আসলে এই 4টা বিষয়ের উপরেই স্থির ছিল তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সবসময় ঘুমাবে। কিন্তু যারা এই মূল্যবোধহীন আচরণগুলো করেছে, দেখেন 60-70 বছর হচ্ছে একটা আমাদের লাইফ স্প্যান, বেশি নাই। তারপরে তো আমি বিসিএস অফিসারদের জিজ্ঞেস করি কত বছর বাঁচতে চান, 100 বললে সবাই হাত তুলে, এর নিচে বললে কেউ হাত তুলে না। তো আমি দিন জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা 100 পর্যন্ত যে বাঁচতে চান, যে সক্ষমতা, শরীরের শারীরিক যে সক্ষমতা, আমাদের দেশে অন অ্যান এভারেজ দেখবেন বাপি ভাই 40-এর পরে বেশ কিছু ক্রনিক ডিজিজ আস্তে আস্তে ডেভেলপ করে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়াবেটিক্স, স্ট্রেসের কারণে এবং এটার কারণে প্রেশার, রাইট, ডায়াবেটিক্স, প্রেশার, এবং তার সাথে দেখা যায় যে আপনার সাইনাসের সমস্যা, এটার সমস্যা, ওইটার সমস্যা, ওবিসিটি, এগুলো তো আছে। তা আমি বললাম যে এগুলো থাকার পরে একটা মানুষ আর কি এনজয় করবে। তারা খুব অবাক হয়েছে, বলে স্যার এই কথা তো ঠিক, এমনও অফিসার পেয়েছি নতুন জয়েন করেছে, কত 27-28 বছর বয়স, বলে স্যার আমার তো অলরেডি ডায়াবেটিক্স, মানে অলরেডি তার রিজিক কিন্তু উঠে গেছে। তাহলে হাউ মাচ মানি, ওই যে লিও টলস্টয়ের একটা গল্প ছিল না, হাউ মাচ ল্যান্ড ডু ইউ নিড। হ্যাঁ, তা আমি বললাম যে দেখেন আসলে এই অল্প সময়ে বাঁচার জন্যে আপনি কি লেজেন্ডারি কি রেখে যাচ্ছেন পৃথিবীর জন্য, কি রেখে যাচ্ছে? আপনার কর্ম, আপনার কাজ। যে একজন মানুষ মারা গেলে এটা সবচেয়ে বড় বিচার করা যায় যে এই লোকটা খুব ভালো ছিল, রাইট। মারা গেলে যে কোনা কানা দিয়ে বলবে যে এই লোকটা ভাই যত কথাই বলেন এরকম এরকম এরকম, এটার চেয়ে ওইটা মোর পাওয়ারফুল, ওয়েদার ইউ লিভ অর ইউ ডাই। সো ইউ ডাই উইথ অনার অ্যান্ড ডিগনিটি, রাইট। মানি ইজ ডেফিনেটলি সামথিং বাট নট এভরিথিং। কিন্তু এখন আমরা এমন একটা র্যাট রেসের মধ্যে পড়ে গেছি যে মানি মানি মানি, এর ভিতরে দেখেন রিলেশনশিপ ব্রোকেন হয়ে গেছে, এর ভিতরে দেখেন আমরা যে হোল ম্যান বলি এটা কিন্তু এখন আর নাই সমাজে। দেখবেন রিলেশনশিপের সমস্যা, ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাবে তাৎক্ষণিক ওই যে একটা দৌড়ের ভিতরে পড়ে গেছে, আত্মার যে অস্বস্তি, অশান্তি, এটা কিন্তু তাকে আস্তে আস্তে ভিতরে আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, ইদানিং দেখি যে আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, কিংবা এমনকি যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এমনকি ইউনিভার্সিটিতে পড়ছে, এই প্রজন্মটা এরা না অনেক সময় বুঝে উঠতে পারে না কাকে কি বলা যায়, কাকে কতটুকু কি বলা উচিত। মানে আমার সীমাটা যা খুশি তাই যা মুখের উপরে আসে বলে ফেলে, কিন্তু আমি কিন্তু চাইলেই সবাইকে সব কথা বলতে পারি না, সব কিছুর একটা লিমিটেশনস থাকে। কিন্তু দেখা যায় যে এখনকার প্রজন্মের অনেকেই এরা কাকে কি, বাবাকে কি বলতে হবে, মাকে কি বলতে হবে, আত্মীয় স্বজনকে কি বলতে হবে, বাইরের লোককে কি বলতে হবে, সাপোর্টিং স্টাফের সাথে কি ব্যবহার করতে হয়, এনিওয়ান বাইরের সাথে কি ব্যবহার করতে হয়, দে ডোন্ট ইভেন কেয়ার। ভাবে যে রুড বিহেভ করাটাই একটা স্মার্টনেস, একটা স্মার্টনেস। এইখানে আমরা কি করে মূল্যবোধটাকে নিয়ে আসতে পারি? আমার না খুব ইচ্ছা, আমি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু করি, আমার খুব ইচ্ছা ছিল যে এই সরকারের সময়ও এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য। দুঃখের বিষয় যে সিলেবাসটা হয়েছে কোথাও ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো টপিক, মূল্যবোধ তো বোধহয় না, এটার সাথে যোগ করা না, মূল্যবোধ সম্পূর্ণ জীবন ইমোশনাল ইন্টেলিজেন্স। কিন্তু কারণ আপনি তো অন্য মানুষকে সম্মান করছেন। এই যে আপনি বললেন যে কাকে কি কখন বলতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স স্থান কাল পাত্র বুঝে, 3টা জিনিস, স্থান কাল পাত্র বুঝে, তারপরে অন্যের ক্ষতি না করে, নিজের ক্ষতি না করে একটা অ্যাকশনে আপনারও ক্ষতি করছেন না, ইয়েস, মেনটেনিং সোশ্যাল নর্ম, স্ট্যান্ডার্ড সোশ্যাল। এখন আসেন, এটার ওই যে কারণ হচ্ছে আমরা কিন্তু ওই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্কুল ফ্যাকাল্টিগুলোতে এই একই ইঁদুর দৌড় শেখাচ্ছি, নতুন কিছু হচ্ছে না। আমি সৌভাগ্যক্রমে একটা ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি, FBHRO বলি আর কি। এখানে থাকার কারণে আমাদের 17টা HR অর্গানাইজেশন আছে, এবং এই অর্গানাইজেশনে থাকার কারণে আমার বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজে নানা রকমের কর্মকাণ্ড হয়। সেখানেও আমি দেখেছি যে ইন্ডাস্ট্রির সাথে এই লিঙ্কেজ করার কারণে আমাদের কিছু থটস তাদের কাছে যায়। কিন্তু আমি সেদিনও একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, একটা তাদের HR কনভেনশন বা সামিটে।
সেখানে বললাম যে আচ্ছা আমাকে একটু দেখান এমন কোনো কোর্স আছে কিনা ইমোশনাল ইন্টেলিজেন্স উপরে। না, নেই, তাদের কাছে নেই। আমি খণ্ডিতভাবে বিউপিতে পড়িয়েছি বা আমি আইওবিতে যখন বিজনেস ইংলিশ পড়াই তখন সেখানে কিছু কন্টেন্ট দিয়েছি যেন তারা একটু ইন্টারনালাইজ করতে পারে। কিন্তু স্পেসিফিক্যালি যেখানে সারা পৃথিবীতে এই ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আপনার যে টপিকটা পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন, দেখেন আমি আসলে কেমন এটা উপস্থাপনের ভিতর দিয়ে মানুষ কিন্তু আপনাকে চিনবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্রেডেনশিয়াল অ্যান্ড সার্টিফিকেট হু ইউ আর, বাট হাউ ইউ প্রেজেন্ট এটার ভিতর দিয়ে আসবে। কিন্তু নাই, আমাদের কোনো কোর্স ক্রেডেনশিয়াল নাই। বিউপিতে একটা কোর্স মানুষের শিক্ষা তার আচরণ, এটা আচরণই তো আপনার প্রকাশ পাবে, সে কিভাবে বলছে বা করছে, তার শিক্ষাটা কি। এই যে বলে না আপনার গায়ে তো আসলে সার্টিফিকেটস ঝোলানো নেই, কিন্তু আপনার সঙ্গে কথা বলে মানুষ বুঝতে পারবে যে তার ভেতরে আসলে শিক্ষার আলোটা আছে কিনা। সার্টিফিকেট দিয়ে যদি আসলে শিক্ষার মূল্যায়ন করতেন তাহলে নজরুলকে নিয়ে আমরা অধ্যয়ন করতাম না, রবীন্দ্রনাথকে নিয়ে পড়তাম না, আইনস্টাইনকে নিয়ে পড়তাম। আনফরচুনেটলি আমার ইদানিং যেটা মনে হয় যে আমি অনেক অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার দেখি, অনেক বড় বড় মানুষদের দেখে একটা জিনিস আমার মনে হয় যে উনি অনেক বড় বড় সার্টিফিকেট অর্জন করেছেন বটে, উনি কেবলই অক্ষর জ্ঞানটা কেমন করে বানান করে পড়তে হয় এইটুকুই শিখতে পেরেছেন। কিন্তু ওই শিক্ষাটার যে আলো, ওই এনলাইটমেন্টটা উনি পাননি। আপনার নিশ্চয়ই প্রমোদ চৌধুরীর একটা কথা মনে আছে যে স্বশিক্ষা সুশিক্ষা, শিক্ষাই কিন্তু আসলে মানে এডুকেশন তো হচ্ছে এডুকেয়ার থেকে এডুকেশন, মানে আপনি কোনো একটা কিছুকে লালন করবেন ভেতরে একটা নলেজ, মূল্যবোধটাই হচ্ছে মূল ভিত্তি, রাইট, যেটা আপনার জীবনকে পরিচালিত করে, যেটা দ্বারা আপনি পরিচালিত হবেন, যেটা বলে দিবে যে আপনার শিক্ষাটা কি। আপনি একটা ভালো ফ্যামিলিতে বিলং করেন, আপনি একটা ভালো কালচারালি বিলং করেন, আপনি সুশিক্ষা পেয়েছেন, আপনি একটা সুসন্তান, উইদিন এ ফিউ মিনিটস কিন্তু আপনি বুঝে যাবেন, এটা আর কিছুই লাগবে না। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এই জেনারেশনের ভিতরে অস্থিরতাটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, কারণ সব কিছু তারা ওয়ান ক্লিক ওয়েতে পেয়ে যায়। আপনি যাই চান, আমার অ্যাসাইনমেন্ট প্লেজারাইজ হচ্ছে, যে কোনো কিছু তৈরি করে। আমাদের বাবা মাদের কোনো সমস্যা যে আমরা কি বাচ্চাদেরকে জেনারেশন ভাবে আমরা কি মানে বোঝাতে পারছি না? হ্যাঁ, একটা গ্যাপ আছে, প্যারেন্টিং এর একটা আমাদের ব্যর্থতা, একটা গ্যাপ আছে, গ্যাপটা আছে এই কারণে প্যারেন্টিং এর একটা কিন্তু রোল আছে। কারণ হচ্ছে এই যে আমরা জেন জেড বলছি, এই জেনারেশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কিন্তু কিছুটা অস্থির। নানা রকমের ডিভাইস, নানা রকমের সেকেন্ডে অ্যাপস তৈরি হচ্ছে, সেকেন্ডে নানা রকমের আপনার কানেক্টিভিটি তৈরি হচ্ছে তাদের সাথে। তাদের কিন্তু মনোজগৎটাই ইতিমধ্যে একটা অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। এখন ঠিক এর আগের যে প্যারেন্টস এই টাইমলাইনে আছে ওনারা কিন্তু ভুল বুঝতে পারছে। যেমন ধরেন এমন হয়েছে যে একজন স্টুডেন্ট এসএসসির সময় বা এইচএসসির সময় হয়তো অনলাইনে কোনো একটা কোর্স করছে ওই সাবজেক্টের উপরে, তার অ্যাটেনশন দরকার, সাউন্ড থেকে বের হয়ে দরজা লাগিয়ে সে মোবাইলে কোর্সটা দেখছে এবং নোট নিচ্ছে। হঠাৎ করে বাবা ঢুকে গেল বা মা ঢুকে গেল, পড়ছে কিনা। আমাদের একটা কনসার্ন থাকে, কিন্তু আমাদের সময় সেটা ছিল, কি করছো তুমি, এই তো পড়াশোনা বাদ দিয়ে তুমি এগুলো করছো। এবং হইচই চিল্লাচিল্লি মারামারি হয়ে গেল, হয় বাচ্চাটা হয় বাবার সাথে একটু ফ্রি, নাহলে মার সাথে ফ্রি, কারোর সঙ্গে যখন দেখা গেল ও কী করছিল, কারণ porn is a disease nowadays, সো এটা দেখছিল কিনা বা কোথায় চলে গেল, কারণ এটা তো একটা আনলিমিটেড ওয়ার্ল্ড www। পরে দেখা গেল একজন হয়তো কেউ দেখলো যে সে কোনো একটা ফিজিক্সের ক্লাস করছিল বা ম্যাথসের ক্লাস করছিল, একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ওই শখটুকু কিন্তু ওই বাচ্চার জন্য কিন্তু খুব কঠিন, কারণ এরা তো এমনিতেই অস্থির একটা অবস্থার মধ্যে থাকে। এইখানে একটু বুঝতে হবে, তাকে মূল্যবোধটা আসলে ইনপুট করতে হবে আস্তে আস্তে, যে একটা মানুষের সঙ্গে ব্যবহার করলে। যেমন দেখেন আমরা কিন্তু আগে মুরব্বিদের দেখলে সালাম দিতাম, তারপরে একটু রেসপন্সিভ থাকতাম, একটু বডি ল্যাঙ্গুয়েজটা কেমন কেমন হয়ে যেত, মুরব্বি আসছে পাশ দিয়ে যাচ্ছে। তখনকার সময় বখাটে যারা ছিল তারা কিন্তু সিগারেটটা ফেলে দিত। এখন কিন্তু সিগারেটটা পেছনে নিয়ে ধোয়া উঠছে, স্যারকে সালাম দিচ্ছে, স্যার সালাম আলাইকুম, ধোয়া উঠছে, স্যারও গন্ধের টের পাচ্ছে, কিন্তু হেঁটে যাচ্ছে। এই যে ইনপুটটা আসলে আমি বলি কি জানেন, ফ্যামিলি ইজ দ্য মোস্ট প্রিমিটিভ ট্রেনিং ইনস্টিটিউট। দ্য ফার্স্ট ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে আপনার ফ্যামিলি। এখন ফ্যামিলি যাদের ভালো ফ্যামিলি বন্ডিং আছে, বাবা মার সঙ্গে সন্তানদের ডায়লগটা বাড়াতে হবে। আমি দেখি ডায়লগের একটা বড় গ্যাপ আছে, ছেলে মেয়েদের সাথে বাবা মার একটা ডায়লগের বিশাল গ্যাপ আছে। এই গ্যাপের কারণে কিন্তু ভুল বোঝাবুঝিটা যেমন হচ্ছে, মিসকমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ বেড়ে যাচ্ছে। যার ফলে হয়েছে কি,
ওই যে বোঝার না বোঝার কারণে ভুল বুঝাবুঝির আকারটাও বেড়ে যাচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয় এই অস্থিরতা সামাল দেওয়ার জন্যে বাবা মার একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে। আমরা শুধুমাত্র যে আপনার ইনকাম করব সেটা না, পাশাপাশি এই যে নেক্সট জেনারেশন, এরা কিন্তু আমাদের জন্য লেজেন্ডারি মার্ক রাখবে। সাধারণত বলে যায়, যেমন আপনাকে জিজ্ঞেস করবো আপনি কার সন্তান, আমি কার সন্তান, এটা কিন্তু বাবা মার কাছে যাবে। ভালো হলে কিন্তু দেখবেন বাবা মার কথা কম বলে, খারাপ হলে কিন্তু সবচেয়ে বলে অমুকের ছেলেটা অমুকের মেয়েটা এরকম হয়ে গেছে। তো এই যে এই দায়বোধটুকু যে তার পরবর্তী জেনারেশনকে শিখাতে হবে যে তুমিও একদিন যখন বাবা মা হবে তখনই কিন্তু তোমার এই দায়ভারটুকু নিতে হবে। তো সুতরাং আমি তোমাকে বলার উদ্দেশ্যটাই হচ্ছে তোমাকে সমাজে সুষ্ঠু এবং সুন্দরভাবে উপস্থাপন করা শেখাচ্ছি, পাশাপাশি আমারও একটা দায় মুক্তি হচ্ছে। বাবা মা হিসেবে আমার কিছু দায়িত্ব, ইসলামে কিন্তু দেখবেন বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব, আবার সন্তানের বাবা মার প্রতি দায়িত্ব, দুটোই কিন্তু পরিপূরক, একটা দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ প্রফেসর বদরুদ্দীন চৌধুরী। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম, আলাপ করলাম, এবং খুব ইন্টারেস্টিং যে আমাদের সমগ্র জীবনে আমরা যেখানে যে প্রফেশনে থাকি না কেন, যাই করি না কেন, আমি ছাত্র হই, শিক্ষার্থী হই, শিক্ষানবিশ হই, কিংবা নতুন প্রফেশনালসে যাই, কিংবা আমি যদি লিডারশিপ পজিশনেও যদি থাকি, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, আমার লিডারশিপ কোয়ালিটি, আমার মূল্যবোধ আজীবন আমাকে হেল্প করবে টু বি বেটার শেপড, একটা ভালো মানুষ হয়ে উঠতে, ভালো আচরণ করতে, এবং আমি যে কাজটা করছি সেটা সর্বোচ্চ পর্যায়ে যেতে লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, মূল্যবোধ আজীবন আমাকে সাপোর্ট দেবে। এক্স্যাক্টলি। সো আমাদের প্রচুর রিসোর্সেস আছে, আমাদের ট্রেনিং আছে, আপনি আছেন, ইউটিউবেও প্রচুর কন্টেন্ট আছে, সেখানেও আপনার অনেক রিলস আছে, রাইট, সেগুলো দেখতে পারেন। তো এই জিনিসগুলিকে যদি আমরা ইম্পর্টেন্স দিতে পারি, এই জিনিসগুলিকে যদি আমরা সত্যি বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি যে আমাদের জীবনে কতখানি ইম্পর্ট্যান্ট অন্যকে রেসপেক্ট করা, অন্যের ইমোশনকে বোঝা, তাকে প্রপারলি লিড করা, গাইড করা, স্কেলেট করা, আপডেট করা, নিজেকে আপগ্রেড করা, এবং সেটা যদি করতে পারে তাহলেই মানুষ হিসেবে আমরা সার্থক হয়ে উঠব। সো মানুষকে সার্থকতার পেছনে নিয়ে যাবার যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেজন্য অভিবাদন, ধন্যবাদ, এবং আশা করি আবার একদিন আপনার সাথে একটা দারুণ জম্পেশ আড্ডা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবিপিকে অসংখ্য ধন্যবাদ, আমার নিজের অর্গানাইজেশন সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট থেকে। আমি আপনার সঙ্গে প্রতিধ্বনি করতে চাই যে প্রশিক্ষণকে এই শিক্ষার পাশাপাশি গুরুত্ব দিতে হবে, এবং এই প্রশিক্ষণ হচ্ছে লাইফ লং লার্নিংয়ের একটা বেল্ট। এটা থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আবার আমরা পথচ্যুত হয়ে যাব। তো সবাইকে অনুরোধ করব যেন প্রশিক্ষণের সাথে থাকে নিজেকে আপডেট করার জন্য। আপনার একটা কথা আমার দারুণ লেগেছে প্রশিক্ষণ সম্পর্কে। প্রশিক্ষণে কয়েকটা জিনিস আছে: রিফ্রেশ, রিচার্জ, আপডেট, আপগ্রেড। কারেক্ট। এই চারটা জিনিস প্রশিক্ষণ করে। প্রশিক্ষণ মানে হচ্ছে প্রকৃষ্ট শিক্ষণ, সেরা শিক্ষা। রাইট। সেজন্যই ট্রেনিংটা যে কত ইম্পর্টেন্ট, ট্রেনিংটা যে কত গুরুত্বপূর্ণ, এটা আমরা ব্যক্তি জীবনে যেমন এখন বোঝার চেষ্টা করছি, আমাদের কর্পোরেট যারা আছেন, প্রাইভেট অর্গানাইজেশনসগুলো আছেন, তারাও ধীরে ধীরে বুঝছেন। এবং এটা কতখানি আমার কোম্পানি বেনিফিট করবে, এটা খরচ না, দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট। আপনি আপনার প্রতিষ্ঠানের পিছনে যখন বিনিয়োগ করছেন, হিউম্যান রিসোর্সের বিনিয়োগ করুন, দেখবেন আপনার প্রতিষ্ঠান আজ যেখানে আছে 10 বছর পরে কমপ্লিটলি আরও অনেক অনেক উপরে যাবে। এবং একটু আগে উদাহরণ দিয়ে বলছিলেন, যারা সেটা করছে না তাদের পতন দেখা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী এপিসোডে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ABP, Making Professionals.